নিজামুদ্দিন ঘুমের ওষুধ খেয়ে গভীর ঘুমে, তাই বাড়ির ঠান্ডা আবহাওয়া সম্পর্কে অবগত নয় সে। এদিকে বিশানের গলার কঠোরতা হঠাৎ করে ঘরের চারপাশে বাতাসকে ভারী করে তুলেছে। সেই কণ্ঠে কোনো আবেগ নেই, শুধুই অটল সিদ্ধান্তের শীতল ঘোষণা আছে। কথাগুলো শুনে প্রীতিশার বুক কেঁপে উঠল অজান্তে। প্রীতিশার ভরসা শুধু রাগের জন্য নয়, বরং সেই অচেনা আবিষ্কারের জন্য, যা হঠাৎ করে নিজের আপন ভাইয়ের চোখে দেখতে পেল সে। সত্য, প্রীতিশার থেকে এমন কিছু এক্সপেক্ট করেনি বিশান। তাছাড়া নিজের ভাইয়ের রাগ সম্পর্কে প্রীতিশার অজানা কিছুই নেই। ছোটবেলা থেকেই জানি বিশান যখন এমন কণ্ঠে কথা বলে তখন তার রাগ কোনো পর্যায়ে থাকে। তবু আজকের পরিস্থিতি প্রীতিশাকে এমন এক কোণে ঠেলে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে সে নিজের সিদ্ধান্তহীনতায় ভুগছে। অসহায় দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে প্রীতিশা বলল, সম্পর্ক শেষ করে দেওয়ার মতন কথা এত সহজে বলে দিল ভাইয়া? বিশান কোনো উত্তর দিল না এই কথার। তার চোখে কোনো নরম ভাব নেই, কণ্ঠে কোনো দ্বিধাও নেই। আবার একই দৃঢ় কণ্ঠে স্বরে এসে বলল, ডু এক্স্যাক্টলি হোয়াট আই সে। হতাশার চোখে বুঝে এলো প্রীতিশার। এক মুহূর্ত থেমে সে ধীরে ধীরে ব্যাগ থেকে ফোন বের করলো। পা দুটো নিজের ইচ্ছেতেই তাকে টেনে নিয়ে গেল বাইরের উঠানের সামনে। কাপা কাপা আঙুলে নাম্বার ডায়াল করলো কাবেরের। ওইদিকে কাবের তখন সবে ঘরে ফিরেছে, তবে বাজে 9টার কাছাকাছি। ক্লান্ত শরীরটা বিছানায় ছেড়ে দিয়ে একটু বিশ্রাম নিতে যাচ্ছিল কাবের। ঠিক এমন সময় ফোনটা বেজে উঠলো রিংটোনের সুরে। বিরক্তি নিয়ে ফোন তুলে স্ক্রিনে নামটা দেখে তার বিরক্ত নিমিষে উধাও হলো, কারণ প্রীতিশার বেলায় তার সব নিয়ম উল্টো। ঠোঁটের দৃষ্টি দুষ্ট হাসি ফুটে উঠলো। খুব বেশি অপেক্ষা না করিয়ে কল রিসিভ করলো কবির। আরে আরে, আজকাল একটু বেশি মিস করো নাকি? এই তো আধ ঘন্টা আগে তোমার বাড়ি দিয়ে আইলাম, আর এখনই ফোন। কথা শেষ হওয়ার আগে ওপাশ থেকে ভেসে এলো চাপা কান্নার শব্দ। প্রীতিশা ফুপিয়ে কেঁদে উঠেছে। ওই পাশ থেকে তা স্পষ্ট কর্ণগোচর হয় কাবেরের। তাই মুহূর্তেই বদলে গেল কাবেরের দুষ্ট মিশর। হাসি মিলিয়া গিয়া জায়গা নিল উৎকণ্ঠ। তাই ঘাবড়ে গিয়ে তাড়াহুড়ো করে কাবের বলল, প্রীতি, কি হয়েছে? কান্দাছ কেন? কেউ কিছু বলছে? নিজেকে সামলাতে চেষ্টা করে বা হাতে চোখ মুছে প্রীতিশা তারপর ভাঙা কণ্ঠে বলল, এত কথা বলার সময় নেই কাবির, ভাইয়া সব জেনে গেছে। তুমি যদি জলদি আমার বাসায় এসে যত তাড়াতাড়ি পারো এসো প্লিজ। কথাগুলো শুনতেই এইদিকে কাবির আর এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। তাড়াতাড়ি করে শার্ট পরে গায়ে চাপাতে চাপাতে বলল, ব্যাস 10 মিনিট, আমি আইতেছি। তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? রাখো এখন। এই বলে ফোনটা কেটে দেওয়ার পর প্রীতিশা এক নিঃশ্বাস চোখের জল মুছল, কিন্তু বুকের ভেতর অস্থিরতা কিছুতেই কমলো না। কাবির না আসা পর্যন্ত কমবেও না। অন্যদিকে কাবির ফোন পকেটে পুরো দরজায় তালা লাগিয়ে বাইকে চড়ে বসেছে। রাতের বাতাস কেটে সে এগিয়ে চললো দ্রুত গতিতে। মাঝপথে হঠাৎ থেমে সে 1 কেজি মিষ্টি কিনে নিল। তারপর আবার শো করে বাতাসের বেগে 10 মিনিটের মধ্যে হাজির হলো প্রীতিশার কাছে। প্রীতিশা তখন উঠোনে বারান্দায় বসেছিল নিচে। বাইকের শব্দে চমকে উঠে গেট খুলতে এলো প্রীতিশা। কাবিরের সামনে দেখে মুহূর্তের জন্য তার মনে হলো সব ঠিক হয়ে যাবে, কাবির সব ঠিক করে দেবে। এক মুহূর্তের জন্য স্বস্তির শ্বাস ফেলে সে বড্ড আহ্লাদি হয়ে ফুপিয়ে উঠে কাবিরের সামনে। প্রচন্ড রকম ভরসা থাকায় বুকের ভেতর জমে থাকা কান্না আবারও কেটে ফেললো। মানুষটার সামনে কাবির এগিয়ে এসে প্রীতিশাকে আলতো করে আঁকড়ে নিল ভরসা দিয়ে। কাবির বলল, এই আইসি তো আমি, কান্নাকাটি কি আছে? একদিকে না একদিক তো জানতোই, তাই না? তাছাড়া আমি কইছিলাম না পীড়িতের বহুত জ্বালা? এখন তো শোনো নাই, খালি কাবির কাবির কইরা দূর পারছো। এখন কও। প্রীতিশা হাত মুঠো করে কাবিরের বুকে ঘুষি মারল। যদিও কাবির বিন্দু পরিমাণও লাগেনি, তা বুঝে প্রীতিশা রেখে গিয়ে বলল, এই সিচুয়েশনে মজা করছো তুমি? কাবির কথা না বাড়িয়ে হেসে বলল, যাই হোক, আইছি তখন আমি সব সামলিয়ে নিব, চলো আসো। এই বলে কাবির প্রীতিশার হাত ধরে ভেতরের দিকে এগোতে যাচ্ছিল, কিন্তু প্রীতিশা হঠাৎ কাবিরের হাত চেপে তাকে থামিয়ে দিল। তারপর ধীর গলায় বলল, দাঁড়াও দাঁড়াও, এভাবে যাওয়া যাবে না। শার্টের উপরে বোতামগুলো লাগাও। এভাবে গুন্ডার মতন যাবে নাকি ভাইয়ের সামনে? কাবির ভ্রু কুচকে তাকালো, চোখ একটু বিরক্তির ছাপ, তবে নিজেকে নিয়ে বেশ গর্ব করে বলল, আমি যেমন তেমন ভাবেই যাবো। ফেক ইমপ্রেশন দেখানোর কি দরকার? প্রীতি, কাবির বাটপাড়ি করে না কারোর লগে।
প্রীতিশা নিজের কপালে নিজেই হাত ঠুকলো। কাবিরকে বোঝানোর মতো বা তার সাথে তর্ক করার মতো সময় নেই এখন। তো প্রীতিশা নিজে ব্যস্ত হাতে কাবিরের শার্টের উপর দুটো বোতাম লাগাতে শুরু করলো। খোলার দরকার বুক দেখা যাচ্ছিল। এরপর প্রীতিশা পায়ের ওপর ভর দিয়ে উঁচু করে দাঁড়িয়ে কাবিরের এলোমেলো চুলগুলো হাত দিয়ে এক পাশে ঘুরিয়ে দিল যত্ন করে। কাবির এইসবে বিরক্ত হয়ে হালকা গলায় বলল, মেকআপ নিয়ে আসি, এইটাও বাকি আছে, লাগাই দাও। একেবারে চকচক করুন মানে তোমার বাড়ির সামনে যাই। প্রীতিশা পিক করে এসে বললো কাবিরের কথা, বললো লাগবে না, আমার কাবির এমনিতেই সুন্দর, আমি ব্যাস একটু পরিপাটি করে দিলাম, এবার চলো। একদম দুজনে একসাথে ভেতরে গিয়ে পা বাড়ালো একটি অনিশ্চিত মুহূর্তের দিকে। কাবির যখন প্রীতিশার সাথে ঘরে ঢুকলো, হাঁটার সময় তার চোখে পড়লো মেয়েটির মুখ, কালে দুই পাশ অশ্রু রেখা, শুকনো রেখার স্পষ্ট। অনেকটাই কেঁদেছে তা বুঝতে সময় লাগলো না কাবিরের। অমনি কাবিরের হৃদয় অনিশ্চিন্ত রাগের আগুন তত্তর করে চলছে। ভাবলো কি এমন খারাপ কাজ করে ফেলেছে প্রীতিশা, ভালোই তো বেসেছে, ভুল কি? এই নিয়ে নিশ্চয়ই ওর ভাই কথা শুনিয়েছে, কথার এতটা কষ্ট পেয়েছে ভাইয়ের জন্য মেয়েটা। প্রীতিশা আনমনে নিভু নিভু গলায় বলল, আজকে এই ভাইয়াকে চিনতেই পারলাম না জানো, এভাবে জীবনেও আমার সাথে কথা বলেনি ভাইয়া, এত রাগও কখনো দেখায়নি আমার সাথে। কাবির বুঝলো এবার বেশ বড় সড়ো ঝামেলা হয়েছে এই ভাই বোনের। তা কাবির বলে ফেলো, হ্যাঁ হ্যাঁ তোমার ভাই, দেখা নিমু আজকে, কত বড় সাহস আমার প্রীতির কাঁদাইছে, তা কোথায় হে তোমার ভাই? এই বলে রাগে ফুসফুস করে চারিদিকে তাকালো কাবির, যেন আজকে একটা হেস্ত করে ফিরবে সে। পাশ থেকে প্রীতিশা আঙুল তুলে সামনের রুমে ইশারা করলো, দেখিয়ে দিল ড্রয়িং রুমের সোফায় স্থির হয়ে বসে পিশান। কাবির এই দিকে তাকিয়ে থমকে গেল। ওর সব চটপটানি হতভম্বী ভাব মিলিয়ে গেল এক নিমিষে। এক ভ্রু উঁচু করে ঠোঁট নাড়ালো ধীরে। তার অস্ফুট মুখ থেকে বেরিয়ে এলো একটাই বাক্য, আইলা জাদু। আওয়াজ শুনে পিশান পাশ ফিরে তাকালো, চোখ মুহূর্তে বিস্ময়ে বড় বড় হয়ে গেল। হঠাৎ চট করে সোফা থেকে উঠে দাঁড়ালো সে, চলে যেন ঝরে পড়লো। উপক্রম, এই ছেলে এখানে কেন? বাবা মাত্র খানিকটা উঁচু গলায় চিৎকার করে বলল, তুমি? অদূরে কাবির 32 পেটে বের করে হাসতে লাগলো। কেন হাসলো সে নিজেও জানে না। পাশ ফিরে কাবির প্রীতিশার দিকে এক ঝলক তাকে জিজ্ঞেস করলো, এইটা তোমার ভাই শিওর? প্রীতিশা হালকা চোখ রাঙিয়ে বলল, আমার ভাইকে আমি চিনবো না, এখন অন্তত মজা করো না কাবির, বি সিরিয়াস। কাবির ঠোঁট কামড়ে বেশ কয়েকবার কপাল চাপে বিড়বিড় করলো, খাইছে রে, এইটাই তাহলে তোমার ভাই? দুনিয়ার কোনো ভাই আছিল না? প্রীতিশা শুনেও বুঝতে পারলো না কথাগুলোর মানে কি, তাই সে কাবিরকে বলল, ভাইয়ার সামনে গিয়ে বসো যাও। কাবির মাথা নাড়ল। এইদিকে প্রীতিশাকে কাবিরের পাশে এভাবে দেখে পিশান একেবারে নিশ্চিন্ত হলো সব। কাবির মিষ্টির বাক্স প্রীতিশার হাতে তুলে দিল। এদিকে প্রীতিশা অবাক হয়ে ভাবছে, ভাইয়া কি হলো আবার? এইবার কাবির ধীরে ধীরে এগিয়ে পিছনের সামনে সোফায় পাশে দাঁড়ালো। কাবির নিজেকে প্রশস্ত করেই এসেছিল। প্রীতিশাকে প্রীতিশার ভাই পিছনকে প্রীতিশার ভাই হিসেবে দেখে স্বাভাবিকভাবে চমকেছে একটু। ব্যাস আর কি বলার। এতক্ষণে কপালে তোলা সানগ্লাসটি পকেটে রেখে কাবির গলা খাঁকড়ে দিয়ে পিছনকে বলল, কাম ডাউন, বসেন স্যার, আম অলসো শকড। পিশান মাথা উঁচু করে কোমরে হাত দিয়ে গম্ভীর স্বর ফেললো ত্রস্ত ভঙ্গিতে। তারপর ধপ করে সোফায় বসলো। কাবিরে বসলো বেশ আরাম করে। কিছুক্ষণ পর সামনে নিজেকে ধাতস্থ করে পিশান জিজ্ঞেস করলো, তোমার পুরো নাম? কাবির স্বাভাবিক উত্তর দিল, কাবির তাজরিফ খান। পিশান তখনও দাঁড়িয়ে আছে। পাশে প্রীতিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে পিশান বলল, বাড়িতে মেহমান এসেছে, খাবার দাবার নিয়ে এসো। জি ভাইয়া। প্রীতিশা কাবিরের দিকে তাকালে কাবির চোখ দিয়ে ইশারায় আশ্বস্ত করে তাকে। এরপর প্রীতিশা মিষ্টি বাক্স নিয়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে। ওইদিকে পিশান কাবিরকে তীক্ষ্ণ চোখে দেখছে, কিন্তু কাবিরের মুখে চিন্তার ছিটেফোঁটা নেই। সে অলওয়ের কুল, যেমনটা থাকে, নীরব আর ব্রহ্ম ভাব। অথচ পিশানের সাথে পূর্ব পরিচিত হয়েও ভাবাবেগ দেখা যাচ্ছে না তার মুখে। পিশান এবার বিস্ময়ে বলল, কতদিন ধরে চলছে এসব, তা আমার বোনের সঙ্গে? কাবির এবার চোখ তুলে পিছনের দিকে তাকিয়ে বলল, দৃঢ় কণ্ঠে বলল, বছর হয় নাকি আমাদের সম্পর্ক, এই 8-9 মাসের মতো হয়েছে মেবি। অনেস্টলি প্রীতি আমার বোন, সরি আপনার বোন, আমি জানতাম না। আপনারা চিনছি মাত্র এই 2 মাস, আর প্রীতিরে আরো অনেক আগে থেকে। সুতরাং আপনার বোন বিষয়ক নেনাদেরা নাই এই কাহিনীতে।
কৃষাণ গম্ভীর স্বরে বলল, প্রীতিশা বাচ্চা মেয়ে, বোঝে কম, আর এই যুগে সঠিক লাইফ পার্টনার চুজ করা ভীষণ কঠিন। এই ক্ষেত্রে আবেগটা আমাদের ভেতরে বেশি কাজ করে। কাবির তাতে সাই দিয়ে হেসে বলে, এটা ঠিক, প্রীতি আসলেই বাচ্চা, কিন্তু অ্যাডাল্ট মেয়ে। এতটাই অবুঝ না যে আবেগের ছোটে নিজের ভালো মন্দ বুঝবো না। কথাবার্তার সময় প্রীতিশার ট্রেতে করে খাবার নিয়ে এলো, স্ন্যাক্স, মিষ্টি আর চা সাজিয়ে। এসব টেবিলে দুজনের সামনে রেখে প্রীতিশা আবার ভদ্রভাবে দেয়ালের সাথে দাঁড়িয়ে রইল। হঠাৎ ভীষণ কাবেরের দিকে তাকিয়ে মুখ্যম প্রশ্নটা ছুড়ল এবার, যদি আমি এই সম্পর্কটা মেনে না নিই তো? কাবের প্রত্যুত্তরে হালকা হাসলো, মৃদু কণ্ঠে বলল, অপেক্ষা করুন, আপনার মাইনা যাওয়ার দুই পরিবারের দেওয়া নিয়ে বিয়ে করুন ইনশাআল্লাহ। দেরি হোক, সমস্যা নেই, বিয়ের জন্য আমার কেউই ফাল পারছি না। কৃষাণ এই উত্তরে খানিকটা স্বস্তি পেল। কাবির স্বভাব পূর্ব পরিচিত, তাই অবাক হয়নি কথার ভঙ্গিতে। কৃষাণ এবার প্রীতিশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তাও যদি না মানি, তোকে যদি অন্য কারোর সঙ্গে বিয়ে দিই, আমার বিরুদ্ধে যাবে প্রীতিশা হঠাৎ থমকে গেল এমন প্রশ্ন শুনে, সঙ্গে কাবিরে থমকালো। ভয় তার মনে জমে গেল মুহূর্তেই। এতক্ষণ কাবিরের মুখটা দুশ্চিন্তা হানা ছিল। প্রীতিশা ধীরে ধীরে হলো দৃঢ় গলায় বলল, না ভাইয়া, আমি কোনোদিনই তোমার বিরুদ্ধে যাব না। কাবির অবিশ্বাস্য চোখে তাকালো প্রীতিশার দিকে। তার মানে কি প্রীতিশা থেকে ছেড়ে দেবে? আর এদিকে কৃষাণ বিজয়ের হাসি দিল। প্রীতিশা আবার সেভাবে দৃঢ়কণ্ঠে বলল, এটার মানে এই নয় যে আমার ভালোবাসার বলিদান দেবো আমি। যতদিন লাগুক তোমার মানার অপেক্ষা করব ভাইয়া, কিন্তু কাবিরকে ছাড়া অন্য কারোর সঙ্গে বিয়ে নয়। আমি ভালোবাসি কাবিরকে, আর ওর সঙ্গে সারা জীবন কাটাতে চাই। এই দৃঢ় স্বীকারোক্তি কৃষাণের মুখ নিভে এলো নিমিষেই। আর কাবির বিজয়ের হাসি হাসলো। দম যেন এক মুহূর্তের জন্য বেরিয়ে যাচ্ছিল কাবিরের, তবুও কাবির ঘাবড়ায়নি, কারণ তার প্ল্যান ছিল এক্ষুনি উঠে গিয়ে কষে থাপ্পড় মারা প্রীতিশাকে। কমপক্ষে 2-3টা থাপ্পড় মারার জন্য তো প্রস্তুত ছিল সে কাবিরকে ইনকার করার জন্য। কিন্তু আজ প্রীতিশার মুখে প্রথমবার ঠিক জায়গায় ঠিক সময় ভালোবাসা স্বীকারোক্তিতে কাবির ভীষণভাবে সন্তুষ্ট হলো। এইদিকে কৃষাণের ভাবনা অন্য কিছু। সে জানে কাবির সিং চরিত্রবান, ভালো ছেলে, একটু নষ্ট ছাড়া ছন্ন ছাড়া বটে, কিন্তু খারাপ নয়। রোজগার করার মতো কাজও করে। খুব বেশি টাকা পয়সা নিয়ে মানুষ চাষ করার চিপ মেন্টালিটির লোক নয় কৃষাণ। তবুও বোনের সারা জীবনের প্রশ্ন। তাই এবার কাবিরকে বলল, প্রীতিশার সাথে তোমার আকাশ পাতাল তফাৎ, দুজনের জীবনধারা সম্পূর্ণ অন্যরকম। তারপরে এসব কিভাবে সম্ভব হলো মাথায় আসছে না। আচ্ছা, এগুলো বাদ দিই, আপাতত প্রীতিশাকে নিয়ে ফিউচার কি ভাবছো বলো। কাবির স্পষ্ট স্বর দিল, কিছু না, ও পড়াশোনা করতেছে। আমি কি ভাববো? বিয়ার শাদীর প্ল্যান করি নাই এখনো। হুট করে আপনি ধৈর্য ফেলাইছেন, এবারে আপনি সরাসরি বলেন আপনি আপত্তি আছে আমার এ নিয়ে। কৃষাণ খানিকক্ষণ চুপ করে থাকলো, তারপর শান্ত স্বরে বলল, আপত্তির কিছু বলার মতো পাচ্ছি না। কাবির কিছু বলল না। সে কৃষাণকে দেখছে, খানিকটা চিন্তিত লাগছে। বোনের জীবনের প্রশ্ন বোঝে সে। কৃষাণ এবার কাবিরের দিকে তাকিয়ে বলল, ব্যাস এতটুকু ইনসিওর করে দিতে পারবে যে আমার বোনকে সারা জীবন ভালো রাখবে, খুশিতে রাখবে? কাবির কৃষাণের হাতে দুটো ধরে ভরসা দিয়ে বলল, নিঃসন্দেহে। কৃষাণ এবার গম্ভীর শ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে স্বস্তি দিয়ে বলল, ওকে তাহলে বিয়ে করে ফেলো প্রীতিশাকে। কাবির আর প্রীতিশার একসঙ্গে বিস্ময় হয়ে বলল, কি? কৃষাণ ভ্রু কুচকে দিল, কেন? বিয়েতে কি সমস্যা? হারাম রিলেশন থেকে বিয়ে করা অনেক বেটার। কাবির চমকপ্রদ হাসি দিয়ে প্রীতিশার দিকে তাকালো। প্রীতিশা তো বড় বড় চোখে তাকিয়ে আছে। এইদিকে কাবিরের বিয়েতে কোনো সমস্যা নেই, সুযোগ পেলে না করবে যখন সহজভাবে সব হয়ে যাচ্ছে। প্রীতিশাকে সে পেয়ে যাচ্ছে, যদি আবার এই লোক বেঁকে বসে, রিক্সের কি দরকার? তাই কৃষাণকে বলল, আমি রাজি, সমস্যা নেই, শুধু কাজই ডাকেন আপনি। হে হে। কৃষাণ এইদিকে অবাক হয়ে বলল, বিয়ে করতে বলেছি, কিন্তু এক্ষুনি না। কাবির ঠোঁট কামড়ে উত্তর দিল, না না ভাইয়া, আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। আসলেই তো রিলেশনশিপ জিনিসটা হারাম, এর থেকে বিয়ে করাই ভালো। তাইলে দেরি কিসের? শুভ কাজে দেরি করতে নেই। প্রীতিশা কাবিরের কাছে গিয়ে দাঁড়িয়ে চোখ বড় বড় করে বলল, কি বলছো? এখনই মানে? কাবির স্থির কণ্ঠে বুঝিয়ে বলল, এখনই কি সমস্যা? হোক বিয়ে। তাছাড়া ভাইয়া ছাড়া তোমার পরিবার বলতে আছেই বা কে?
আমারও দুই ভাই বোন আছে, ওদের এখনই ডাকতেছি, বাকি নামমাত্র আত্মীয়দের খাবার লাভ নেই, সেই খাবারের বদনামি করব, এর থেকে ওই টাকা জমাইয়া আমরা হানিমুনে যাবো, তাও ভালো। ভীষণ বিস্ময়ে প্রায় আশ্বাসজনিত চোখে তাকিয়ে রইল কাফিরের এমন অযাচিত অদ্ভুত কথা শুনে। প্রীতিশা তা খেয়াল করে কাবিরের বাহু চাপড়ে রেখে বিড়বিড় করে কাবিরকে বলল, কি বলছে এসব ভাই? আজ কাবির বিনিময়ে হাসলো ঠোঁট বেঁকে। সে কবে কার পরোয়া করেছে। এদিকে পিশান ধীরে ধীরে মাথা নাড়ল দুই পাশে। প্রসঙ্গ বদলে কাবিরের উদ্দেশ্যে বলল, একদিনে ঠিক বলেছ, কে বা কাদের আছে আমাদের? আমি কাজীকে ফোন করছি, তুমি তোমার পরিবারকে খবর দাও। পিশান ফোন দিয়ে ব্যস্ত ভঙ্গিতে চলে গেল কাজীকে কল করতে। অন্যদিকে কাবির প্রীতিশার বাহুতে মৃদু ধাক্কা দিয়ে ঠোঁট হাসিয়ে দূর ছড়িয়ে হাসলো। প্রীতিশা আচমকা ধাক্কা খেয়ে ভড়কালো, মনোযোগ ঘোরালো কাবিরের দিকে। কাবি প্রীতিশার নরম হাত দুটো ধরলো আর তাকিয়ে রইল মেয়েটার দিকে। তার দিকে প্রীতিশা বলল, এইভাবে আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে দেখছো কেন? কাবি নিজের বুকে প্রীতিশার হাত চেপে ধরে বলল, বুকে ব্যথা করতেছে রে প্রীতি। ইস, এত সুন্দর বউ হবো আমার, ইচ্ছা করতেছে চুমু খাইতে খাইতে শেষ করে আদি। প্রীতিশা লজ্জা পেলেও সরল হাসলো। কাবির এবার প্রীতিশার দিকে ঝুঁকে স্বস্তির শ্বাস ফেলে বলল, ফাইনালি লাল শাড়ি পরিয়া বইনি মুখ উঠাইয়া এন্ড অফ রিয়েলসি আমার বাইকে বইসি। প্রিসিতা দস্ত পায়ে প্রিয়ার ঘরে ঢুকলো। তখন ঘর ছুড়ে একদম নিস্তব্ধতা, অন্ধকার, শুধু ড্রিম আলোর মৃদু আলোয় দেখা গেল দুই ভাই বোন দুটো বালিশ জড়িয়ে গভীর ঘুমে ডুবে আছে। বাইরের পৃথিবীর কোনো কোলাহল তাদের ছুঁতেও পারেনি, অথচ এইদিকে বাড়ির ভেতর দিয়ে ঝড় বয়ে গেছে। ঘটছে কত ঘটনা, কত অপ্রত্যাশিত সিদ্ধান্ত, সেসব ঘটনায়ও ঘরেও জানে না এরা। তাই দ্রুত পায়ে প্রীতিশা বিছানার কাছে গিয়ে ঝুঁকে পড়ল। পিহার বাহু ধরে ব্যস্ত কণ্ঠে বলল, পিয়া, এই পিয়া, ওঠ আর কত ঘুমাবি? হঠাৎ ডাকায় ঘুমের ঘোর বিরক্ত হয়ে পিহা মুখে বালিশ চেপে ধরে। ভেবেছে তার মনে হয়তো মুভি দেখার জন্য লেগেছে, কারণ মাঝে মাঝে পিয়াসানের আড়ালে তারা রাত জেগে হরহর মুভি দেখে। তার প্রিয়া বিড়বিড় করে ঘুম ঘুম গলায় বলল, ডিস্টার্ব করো না মনি, আজ মুভি দেখবো না, ঘুমাতে দাও। প্রীতিশা আবার ডাকলো, শুনলো না পিয়া, উল্টো পাল্টে শুয়ে পড়লো। তাই প্রীতিশা এবার ধৈর্য হারালো। একটানে পিয়ার মুখের উপর থেকে বালিশ সরিয়ে দিয়ে বলল, আরে পাগল, মুভির জন্য ডাকছি না, আমার বিয়ে হবে একটু পর, ওর তাড়াতাড়ি, মিস করবি নাকি? কথাগুলো বিয়ের কানে পৌঁছালেও মন সায় দিল না। আধো ঘুমে সে হেসে উঠে বলল, কাবির আঙ্কেলের সাথে গল্প করতে করতে নিশ্চয়ই আবার বিয়ের স্বপ্ন দেখছো তুমি। এখন তো মাঝরাত, তুমিও ঘুমিয়ে যাও, গুড নাইট। এই বলে বড় একটা হাই তুলে আবার ঘুমিয়ে যেতে লাগে পিয়া। এবারে প্রীতিশার কণ্ঠ তীক্ষ্ণ হয়ে উঠলো, স্বপ্ন না, সত্যি আমার বিয়ে। আর এখন মাঝরাত কে বলছে তোদের? মাত্র 10টা বাজে, অবহেলায় ঘুমিয়ে দিন রাত গুলিয়ে ফেলছিস নাকি? এই কথায় যেন হঠাৎ বজ্রপাত হলো। পেয়ে থপ করে উঠে বসলো, চোখে বিস্ময়ের ছায়া তবে আচমকা বিয়ের কথা শুনে কণ্ঠে অস্থিরতা জেগে বসে। চমকে বলে, এখন বিয়ে মানে? পাপা তো সন্ধ্যায় তোমাকে কিছু নিয়ে বকাবকি করছিল, এরই মধ্যে হুট করে বিয়ে? প্রীতিশা আর সময় নষ্ট না করলো না, তারও রেডি হতে হবে। কাজীকে অলরেডি ফোন করা শেষ পিশানের, কাবির পরের লোকজনরাও চলে আসবে। তাই তাড়াহুড়ো করে প্রীতিশাকে বলল, এত কথা বলার সময় নেই, আমি আমার ঘরে গিয়ে রেডি হচ্ছি, তুই বিভানকে জাগিয়ে সোজা ড্রয়িং রুমে আয়, আর নিজেও রেডি হয়ে আসিস, লোকজন আসবে। কথাগুলো বলে প্রীতিশা ঝড়ের বেগে বেরিয়ে গেল। পিহার ঘরে যাও তখনও বিস্ময়ের আবহ। পিহা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল বিছানায়। সে হয়তো বুঝতে পারছে না এটা স্বপ্ন না বাস্তব। আসলে মনের বিয়ে আজ। তারপর ধীরে ধীরে বাস্তবতায় ফিরল পিয়া। পাশ ফিরে ছোট্ট ভাই বিভানকে ঝাঁকিয়ে ডাকতে লাগে। কিছুক্ষণ পর বিভান চোখ কচকাতে কচকাতে বলল, কি আপু, এখন ডাকছিস কেন? পিয়া বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হ, মনের বিয়ে আজ। কথাটা কানে যেতে বিভান বিস্ময় চমকে উঠল। এসব কি বলিস আপু? পিহা নিচু আর সময় নষ্ট করলো না, আলমারি খুলে তাড়াহুড়ি করে নিজের আর ভাইয়ের জন্য পোশাক বের করতে করতে বলল, এত উত্তর দেওয়ার সময় নেই, আমি ওয়াশরুমে যাচ্ছি, তুই এখানে চেঞ্জ করে নে। অবুঝের মতো মাথা নাড়ল বিভান আর উঠে চোখ মুখ ধুয়ে পাঞ্জাবি পরতে লাগে। এখন বিভানের মাথা ঘুরছে যে
হচ্ছে কি বাড়িতে, কখনো বাবার বিয়ে ঠিক হচ্ছে, কখনো মনির বিয়ে দিয়ে দিচ্ছে, সব হঠাৎ হঠাৎ। মানে তারা কিছুই জানতে পারছে না, এ বাড়িতে গুরুত্বই নেই তাদের। এদিকে প্রিয়া হাতে করে কালো গাউন নিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। তার মনেও তখনও প্রশ্ন যে কিভাবে কি হলো, একটু কি ঘুমিয়েছে অমনি নাকি বিয়ে, আশ্চর্য সব কাণ্ডা কারখানা। পিসা নিজের ঘরের আলমারির ভেতর থেকে যত্নে রাখা কয়েকটি ব্যাগ বের করলো। মায়ের স্মৃতি আছে এখানে, শাড়ি গয়না এসব, সেগুলো সব প্রীতিশার প্রাপ্য। ব্যাগটি নিয়ে পিছন কিছুটা ধীর কিছুটা ভারী পায়ে এগিয়ে গেল প্রীতিশার ঘরের দিকে। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, তা দেখে সে নক করতে ভেতর থেকে দরজা খুলে দিল প্রীতিশা। ঘরে ঢুকতে পিছন দেখলো প্রিয়া ইতিমধ্যে সেখানে প্রীতিশার পাশে দাঁড়িয়ে সব গোছাতে ব্যস্ত। ছোট মুখে বিরক্তির ছাপ নিয়ে প্রিয়া বাবাকে দেখে বলে উঠল, বাবা দেখো না, মনি তো শাস্তিই চাইছে না, এভাবে কি বিয়ে হয়? এত নর্মাল ভাবে। পিছন হালকা হেসে মেয়ের কথায় মাথা নেড়ে সায় দিল। তারপর প্রীতিশার দিকে তাকিয়ে মুখ মৃদু স্বরে বলল, এত তাড়াতাড়ি করছিস কেন? কাবিরের বাড়ির লোকজন তো এখনো এসে পৌঁছায়নি, দেরি আছে। প্রীতিশা ঠোঁট পাকিয়ে বলল, আমার এত সাজগোজের দরকার নেই। হাত ভর্তি চুড়ি, একটু কাজল, কপালের টিকলি আর বিয়ের শাড়ি, এই তো হয়ে গেল না বিয়ের সাজ, আর কি চাই? প্রীতিশার সরল কথায় এক মুহূর্ত নীরবতার সৌন্দর্য লুকিয়েছিল। সাধারণের মাঝেও অসাধারণ সে। পিছন কিছুক্ষণ তাকিয়ে রইল বোনের দিকে। এত তাড়াতাড়ি বড় হয়ে গেল বিয়ের আজ। তারপর ভাবনার মাঝে হঠাৎ কিছু মনে পড়ে গেল পিছনের। বলল, ও যেটা বলতে এসেছিলাম। কি? প্রীতিশা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। পিছন হাতে ধরা ব্যাগগুলো এগিয়ে দিয়ে তার দিকে ধীর গলায় বলল, এটা মায়ের বিয়ের শাড়ি। মা চেয়েছিল তোর বিয়ে তুই এই শাড়িটা পরিস, আর এই ব্যাগের ভেতরে মায়ের সব গয়নাও আছে, এগুলো সবই তোর। কথাগুলো বলতে বলতে পিছনের গলায় অদৃশ্য এক কাঁপন বয়ে যায়। আজ এই দিনে বাবা মায়ের কথা থাকার কথা ছিল, কিন্তু ভাগ্যও নেই যে। প্রীতিশা ধীরে ধীরে ব্যাগগুলো হাতে নিল। এগুলো শুধু শাড়ি নয়, মায়ের স্মৃতি, ভালোবাসা আর অপূর্ণ ইচ্ছেগুলো প্রীতিশার হাতে আজ। বাবা মায়ের কথা ভীষণ মনে পড়ছে আজ। ভীষণ বোনের থমকে যাওয়া মুখের দিকে তাকিয়ে বলল, তোর জন্য এমন কিছুই করতে পারিনি। আজ বিয়েটা কেমন যেন হঠাৎ করে দিয়ে দিচ্ছি। সত্যি বলতে আমি নিজে বুঝতে পারছি না কি করছি কি হচ্ছে, সবকিছু কেমন এলোমেলো লাগছে। কথাগুলো শেষ হতে না হতেই প্রীতিশা এগিয়ে এসে তার ভাইকে জড়িয়ে ধরলো। মাথা নাড়িয়ে শান্ত স্বরে বলল, এসব বলো না ভাইয়া, তুমি না থাকলে আমার কি হতো? আমার আর কে আছে? আর তাছাড়া আমি সরি, তোমাকে আমাদের সম্পর্কে বিষয় সবকিছু আগে বলা উচিত ছিল, তাহলে আজ তোমাকে এত ডিসঅ্যাপয়েন্ট দেখতে হতো না। আমি অনেক সরি। ভীষণ মনের মাথায় হাত বুলিয়ে দিল। সেই বর্ষে ছিল মায়া, দায়িত্ব আর বিশ্বাস। বলল, একটু অবাক হয়েছিলাম, আনফর এক্সপেক্টেড ছিল সব। তাতে কি, তোর খুশিটাই আসল। তাছাড়া কাবির ভালো ছেলে, আমি জানি, না হলে আমি এমনি এমনি ওর হাতে তুলে দিচ্ছি নাকি নিজের বোনকে। প্রীতিশা মৃদু হাসলো। এখন কিছু হালকা লাগছে তার। প্রীতিশা তবু নিশ্চিন্ত হয়ে বলল, তুমি রাগ করে নাই তো ভাইয়া? পিছন না হাতে মাথা নাড়ে। প্রীতিশা একেবারে নিশ্চিন্ত হলো এবার। তারপর পিছনের মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ইউ আর লুকিং সো গর্জিয়াস প্রিন্সেস। আর প্রিন্স কোথায়? ও তো ড্রয়িং রুমে বাবা। আচ্ছা, খুব বেশি লেট করো না প্রিন্সেস, তোমাদের মনি সাজিয়ে নিচে নিয়ে এসো, আর এই দিকটা তুমি সামলে নাও, ঠিক আছে? আমাকে নিচে যেতে হবে। আত্মবিশ্বাসী ভঙ্গিতে মাথা নেড়ে বলল, ওকে বাবা, ডোন্ট ওয়ারি, তুমি যাও। এক ফাঁকে পিছন চট করে পাঞ্জাবি পরে নিয়েছে, তার সঙ্গে আছে পিভানও। দুজনে ম্যাচ করে হয়েছে মেরুন রঙের কারণে। তবে পিভান অন্যদিকের মতো উৎসাহিত নয়। কয়েকদিন ধরে বেশ চুপচাপ সে, নিজের আপু ছাড়া কারোর সঙ্গে সে কথা বলছে না। পিছন লক্ষ্য করলো, আজ সে তার সাথেও কথা বলছে না। প্রয়োজন ছাড়া এক সপ্তাহে তেমন কথা হয়নি তাদের। দূরে দূরে থাকছে ছেলেটা, তা ভালোভাবে বুঝতে পারছে পিছন। আসলে বিভান তার বাবার বিয়ের খবরের আপসেট। বিভান যখন বাচ্চাদের কাছে মদ আনতে গিয়েছিল তখন প্রিয়া সম্মতি দিলেও বিভান চুপ ছিল, কারণ বিভান মানতে পারছে না, কিন্তু বাবার মুখের ওপর কিছু বলেনি সে। এদিকে কায়রাব বাড়ির সবাইকে নিয়ে কাবিরের ফোন পেয়ে বেরিয়ে পড়েছে। অল্প সময়ের মধ্যেই তারা পিশানের বাড়িতে পৌঁছায়। পিশান তাদের যথেষ্ট আপ্যায়ন করছে। কাবির আগেই সেই সাধারণ শার্ট প্যান্টে খুশি আছে, বিয়ের কোনো প্রস্তুতি নেই। যদিও কায়রাব একটা শেরওয়ানি এনেছিল, কিন্তু তেরাটা শুনলো না।
তার নাকি গা ম্যাচ ম্যাচ করে এইসব। কায়রা নিচেও জোর করলে কাবির আগের মতো নির্লিপ্ত। কায়রা হঠাৎ প্রশ্ন করলো, আর কেউ ছিল না? কৃষাণ স্যারের বোন? বিশ্বাস হচ্ছে না। কাবির হেসে বলল, কাহিনী ওইটা না, আমি পিশান স্যারের বোনের লগে প্রেম কইরাই নাই, যার লগে প্রেম করছি সেই পিশান স্যারের বোন। মানে ব্যাপার স্যাপার। কায়রা ভেসে ফেলল। সামনে কায়েসি অন্য সোফায় চুপচাপ বসে আছে কায়ানের পাশে। তার পাশেই কায়রা বসে। আপাতত এখানে পিশান স্যার নেই দেখে কায়রা পাশ থেকে বলল, কিভাবে কি করলে ভাইজান? এত সহজে পিশান স্যার রাজি হয়ে গেল তোমাদের বিয়েতে? কোনো ঝামেলা হলো না? কাবির বাঁকা হেসে বলল, তোর ভাই কি চিজ ভুইলা গেছস? কায়রা শুধু মাথা নাড়ল আর শব্দ ছাড়া হাততালি দিয়ে ভাইয়ের বাহবা দিল। আসলে মারাত্মক কাজ করে ফেলেছে তার ভাইজান। এবার কাবির কায়েসির দিকে তাকালো এক পলক। একটা লাল রঙের কাঞ্জি ফুল পুরম শাড়ি পরেছে সে, আর বরাবরের মতো চুল খোপা করে। তার দেখে কাবির মৃদু হেসে বলল, ভাবি আজকে আপনারে খুব সুন্দর লাগতেছে। কায়েসি ছোট্ট করে উত্তর দিল, থ্যাংক ইউ। কাবির এমনিতেই কাজ পাচ্ছে না, বসে বসে বোর হচ্ছিল। আবার কায়েসিও চুপচাপ, তাই কায়েসিকে জ্বালানোর উদ্দেশ্যে বলল, কিন্তু আমার বিয়েতে আপনার সাজগোজ কম হয়ে গেছে, আরো সাজা লাগছিল। আফটার অল আপনার ওয়ান অ্যান্ড অনলি দেবরের বিয়ে। কাশিম মৃদু হেসে বলল, তোমার ভাবির ন্যাচারাল বিউটি আছে, ভুলে গেছো নাকি? ন্যাচারাল বিউটি আমনদের আলাদা করে সাজতে হয় না। বাহ, রূপলিয়া অহংকার করলেন নাকি? অহংকার করা কিন্তু ভালো না। তুমি তো কম করো না, সবসময় স্টাইল মেরে কপালে চশমা তুলে ঘুরতে থাকো, আর মেয়েরা নাকি ঠাস ঠাস করে তোমাকে দেখে পিছলে পড়ে। বলো না এইসব? একটু বলে থামলো কায়েসি। এরপর কায়েসি কিছু বললো না, আর কাবির নিচে ঠোঁট বাঁকিয়ে হাসলো শুধু। সেও আর পেছনে লাগলো না। কায়রা এবার পাশ কাবির কাঁধে হাত রেখে থেকে বলল, আমি খেয়াল করে দেখছি যখনই তোরা দেবর ভাবে একসাথে হোস, খোঁচাখুচি করিস কেন ভাই? 2 মিনিট ভালোভাবে কথা বলিস না? কায়রা পাশ থেকে বেশ গুরুতর ভঙ্গিতে বলল, ঠিক বলছো ভাইজান, আমিও খেয়াল করছি। কাবির বাঁকা হেসে বলল, ভাবির ভাল লাগে জ্বালাইতে, বুঝছো না? একটা মাত্র ভাবি আমার, আর তার পেছনে লাগুন আছেই আর কে? কায়রা দুজনেই হাসলো এইসব শুনে। এইদিকে কায়েসি বিড়বিড় করে কাবিরের শখানে গালি দিল। ভাবলো সবসময় জ্বালায় এই ছেলেটা, জীবনেও ভালো হবে না। এর কাছে মেয়ে দিল কোন দুঃখে কে জানে, বদমাস বেয়াদব একটা। হঠাৎ করেই কাবির সামনে এসে থেকে এক গ্লাস জল খাওয়ার পর বিষম খেয়ে কাশিকে বলে, কি ভাবি গালি দেন নাকি? নাইলে বিষম খাইলাম কেন? কাশি বড় বড় চোখে তাকালে কাবির চুপ হয়ে যায়। তবে কায়রা জোশে হেসে বলে, এরই মধ্যে পিশান এসে পড়ে তার পাশে কাজী সাহেবকে নিয়ে। প্রীতিশাকে নিচে এনে কাবিরের পাশে বসানো হয়েছে। প্রীতিশা আর মায়ের সেই লাল শাড়ি, বেনারসি শাড়িটা পরেছে। প্রসাধনী ছাড়াই বড্ড আদুরে লাগছে তাকে আজ। কাবির নিজের বউকে দেখে নির্লিপ্ত ছিল, কারণ সে সব প্রশংসা তুলে রেখেছে পরে করার জন্য। প্রীতিশা নিজেও অবাক হয়েছে কাবিরের মুখ থেকে কিছু না শুনে। তবে প্রীতিশা আশা করছিল কিছু বলবে, তাই মন খারাপ করে মাথা নিচু করে বসে রইল সে। এইদিকে কাবিরের মাথা চলছে অন্য কিছু। আপাতত এবারের মুডে নেই সে। কাজী সাহেব এসে শান্ত গলায় বিয়ে পড়াতে শুরু করলেন। ঘরের ভেতর এক ধরনের পবিত্র আবহ ছড়িয়ে পড়ল। শব্দগুলো শুধু উচ্চারণ নয়, দুটি জীবনের বন্ধনে জড়িয়ে যাওয়া সাক্ষাৎ। নিজাম উদ্দিন ও উপস্থিতি ছিলেন, সবকিছু গভীর মনোযোগ দেখছিলেন। বিয়ে পড়ানো শেষ হলে উপস্থিতির সবাই নবদম্পতির জন্য হাত তুলে দোয়া করলো। মুহূর্তটা ছিল শান্ত, গভীর, আর সকলের আশীর্বাদে ভরা। কাজী সাহেবের উঠে বিদায় নিতে উদ্যত হতেই হঠাৎ কাবির তার এক অপ্রত্যাশিত চাল চাললো। কাজী সাহেবকে আটকে বলল, কই যান কাজী আঙ্কেল, বসেন বসেন, আপনারে আবার লাগবো। কাজী সাহেব থমকে গেলেন। কাবিরকে তিনি ভালো করেই চেনেন এলাকার ছেলে হিসেবে। ছেলেটা মাথায় কি ঘুরছে এটা বোঝা দেয়। আশ্চর্যভাবে কায়রাবের বিয়েও তিনি দিয়েছিলেন। কায়রাবকে দেখে চিনতে পেরেছে। সেই বিয়েটা কি ভয়ানক কিনা ছিল। তবে একটা জিনিস দেখে কাজী সাহেব স্বস্তি পেয়েছে, যে কায়রা ও বাচ্চা নিয়ে সুখে আছে। এদিকে কাবিরের কথায় কাজী একটু ভড়কে গিয়ে বললেন, আমার কাজ তো শেষ বাবা, আবার কি? কাবির ঠোঁটে হালকা হাসি টেনে বলল, আরেকটা বিয়ে পড়ানো লাগবে আপনার।
কায়রা ভ্রু কুচকে তাকালো কাবিরের দিকে। কি বলছিস এসব? আবার কার বিয়ে? কাবির এবার স্পষ্ট দৃঢ় কণ্ঠে বলল, আমাদের বোনের বিয়ে বিশান ভাইয়ের সঙ্গে আজকেই হোক। পাশ থেকে প্রীতিশা চমকে উঠল। বিশান চমকায়নি, শুধু ভ্রু কুচকে ফেলে। এখন আবার এগুলো কি বলছে কাবির? তার চোখে বিস্ময়ের ছায়া। প্রীতিশা কাবিরকে বলল, মানে কাবির কি বলছো তুমি? কায়েসও দ্বিধা ভরা গলায় বলল, এভাবে হুটহাট বিয়ে করতে হবে কেন? সময় তো চলে যায়নি। কাবির মৃদু গলায় বলল, আমাদের বংশের স্বাভাবিক বিয়ে হয় না। আপনার হয় নাই, আমারও হয় নাই। বোনেরও বিয়েটা স্বাভাবিকভাবে হব, এই বিষয়টা মানতেছে না। যদি লজিক্যালি কথা কইলাম। কাশি চুপ করে রইল। প্রীতিশা অবাক হয়ে বলল, আসলেই লজিক্স কথা? কাবির বলল, আমি বুঝি না, বিয়ের কথা শুনলে সবার এমন চমকায় কেন? এটা তো নর্মাল একটা বিষয়। কায়রা খানিকটা রেগে বলল, নর্মাল বিষয় নর্মাল থাকতে দিচ্ছিস কোথায়? এবার কাবির দীর্ঘ শ্বাস ফেলে পিছনের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, ভাইয়া এখন সিরিয়াস ভাবে কিছু কথা বলি শোনেন। আপনার কি খুব জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান করার প্ল্যান আছে? তা থাকলে আলাদা কথা, আর না থাকলে আমার মনে হয় আজকেই হয়ে যাক বিয়েটা। 7 দিনের বেশি গেছে বিয়ে ঠিক হয়েছে। অযথা ভাবাভাবি কইরা দেরি কইতেছি কি দরকার? অবশ্য আমি শুধু বললাম, আপনাদের সমস্যা থাকলে হবে না। এবার চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। পিয়া আর বিভান বিশানের পাশেই ছিল। বিশান হাত আড়াআড়ি ভাবে বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়েছিল নীরবে। এইসব কথা হতেই হঠাৎই পাশ থেকে বিভান হনহনিয়ে চলে গেল উপরে সিঁড়িবে। বিশান তা দেখে পিয়াকে ইশারা করলে পিয়া ভাইয়ের পেছন পেছন চলে যায়। এইদিকে সবাই নিজের ভেতরে কিছু হিসাব কষছে। কাবির এবার কায়রাবের দিকে তাকিয়ে বলে, ভাইজান তোমার আপত্তি থাকলে বলো। কায়রা চুপ করে আছে বাচ্চাদের কে কোলে নিয়ে। এই মাত্র ঘুমিয়ে পড়েছে সে। চাচার বিয়ে পুরোটা দেখতে পারেনি। কাবিরের কথায় কায়রাবের অবশ্যই আপত্তি আছে, কারণ বোনের বিয়ে সে এভাবে দিতে চায় না, বড় করে দেবে। কিন্তু কাবিরকে দ্বিমত করতে কাবির নিশ্চয়ই বলে উঠবে কায়রা তার নিজের বোন বলে বেশি অধিকার দেখাচ্ছে। তাই অগত্য কাবিরের কথা মেনে কায়রা মাথা নাড়িয়ে বোঝায় তার আপত্তি নেই। কায়রা একটু তাচ্ছিলের হাসি হেসে বলল, বলেই বিয়ে হলো নাকি ভাইজান? কাবির কাঁধ ঝাঁকিয়ে সহজ গলায় বলল, তুই অলমোস্ট বিয়ের ড্রেসেই আছিস, আর ভাইয়া পাঞ্জাবি পরে আছে, কাজী আঙ্কেলও আছে, তাহলে প্রবলেমটা কোথায়? নিজামুদ্দিন সাই জানিয়ে বলেছেন কাবির কথাটা খারাপ বলেনি। কাবির ঠোঁট গোল করে শ্বাস ফেলে, যাক কেউ তো বুঝলো। প্রীতিশা ওইদিকে নির্লিপ্ত। কায়রা বুঝতে পারছে না তার ভাইজানের পাগলামির মানে। তাই সে বলল, ভাইজান মাথা ঠিক আছে তোমার? কায়রা তড়িঘড়ি করে বললো কথাটা। তার ছোট ভাইজানের সাথে তাল মেলালে তো চলবে না। উল্টো পাল্টা বকছে কি থেকে কি, এভাবে কি করে সম্ভব? সময় তো চলে যাচ্ছে না। তাছাড়া এভাবে প্রিপারেশন ছাড়া বললেই হলো নাকি? কদিন আগে ভালোই সব ঠিকঠাক হলো। এইদিকে এসব শুনে পিছান স্যার না রেগে যায় এই ভয় পাচ্ছে কায়রা। এভাবে কায়রা দ্বিমত করে কিছু বলতেই যাবে, তার আগে পিছান সবাইকে অবাক করে গম্ভীর স্বরে বলে দিল, I see no reason to object. আগে হোক বা পরে কি আসে যায়? After all, we are of here today, so it no bother to me. আমি রাজি। কায়রা তড়িৎ বেগে ঘুরে তাকালো পিছনের দিকে। তার অবিশ্বাস্য চোখ বড় বড় আকার ধারণ করেছে। বাকি সকলের বিস্ময় বিমূঢ়, শুধু কাবিরের ঠোঁটে হাসি বিরাজমান। এদিকে কায়রা মাথা নেড়ে বলল, স্যার আপনার প্রেশারাইজ হয়ে কোনো ডিসিশন নেওয়ার প্রয়োজন নেই ভাইজান। তো পিছন কায়রাকে থামিয়ে দিয়ে দৃঢ় গলায় বলল, আমাকে প্রেসারাইজ করে সিদ্ধান্ত নিয়ে যাবে এমন দম কারোর হয়নি। আমার আপত্তি নেই সেটাই বললাম, তোমার আপত্তি আছে? কায়রা উত্তর দেয় না। সে তো পিছনের জন্য আপত্তি করতে যাচ্ছিল। সে রাজি থাকলে তার পক্ষ থেকে আপত্তির প্রশ্ন আসে না। কায়রা নীরবতাকে বাকিরা সম্মতির লক্ষণ ধরে নেয়। এইদিকে কাবির কাজীকে চিনে ফেলে, তাই তাড়াহুড়ো করে বলে, এই কাজী আঙ্কেল বিয়ে পড়ায় শীঘ্রই। আপনি তো আমার বড় ভাই জানকেও বিয়ে দিয়েছিলেন, যে কাম করেছিলেন ভুলুম না জীবনে। এবার আমাদের বোনের বিয়েও আপনি পড়াবেন। ফাইন। খানবিলের ভিতরে রাত একটু বেশি হয়েছে।
কায়রাবদের। ৮ ঘন্টা আগেই তারা পৌঁছেছে বাড়িতে। তবে আজ কায়রাবের মুখটা গম্ভীর। সারাটা পথ সে নির্লিপ্ত, শুধু গাড়ি ড্রাইভ করেছে, একটাও কথা বলেনি। সেই নীরবতা, ভেতরে তার অস্থিরতা, ক্ষোভ আর অপার দুশ্চিন্তা একসাথে গুমড়ে উঠেছে বোনটার জন্য। কায়রাবের মাথা গরম হয়ে আছে এইভাবে হুট করে বোনটাকে বিয়ে দেওয়া নিয়ে। ভেতরে ভেতরে ফুঁসছে সে, কিন্তু কিছু বলছে না। কাশি অনেকক্ষণ ধরে কায়রাবকে লক্ষ্য করেছে। ঘরে ফিরে পোশাক বদলে কায়রাব এখন সোফায় বসে আছে, ফোন কানে নিয়ে জরুরি কোনো কলে ব্যস্ত সে। এইদিকে কায়েসি নিজের মতো ব্যস্ত ছেলেকে নিয়ে। কায়ানকে পোশাক বদলে বিছানায় শুইয়ে দিয়েছে সে। আজ ছেলেটা ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। ওই বাড়িতে সামান্য মিষ্টি খেয়ে ঘুমিয়ে পড়েছে। মায়ের মন তা মানে না। তাই কায়েসি রান্নাঘরে গিয়ে দুধ গরম করে ফিডারে ভরে আনে। ঘরে নিয়ে দেখে কায়ান ঘুমের মাঝে নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে। ঘুমটা গভীর বোঝা যাচ্ছে, এখন জাগানো যাবে না। তাই কাশি আলতো করে তাকে শোয়ানো অবস্থাতেই খাওয়াতে শুরু করে। আশ্চর্যভাবে বাচ্চাটা আদো ঘুমে ঢকঢক করে পুরো দুধ খেয়ে নেয়। এই ছোট্ট তৃপ্তিটুকু দেখে কাশি ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। ফিডারটা রেখে এসে কাশি ধীর ভঙ্গিতে বসে কায়রাবের পাশে। নিরাপদে প্রথমে ভাঙে সেই। কাশি বলল, হুট করে এভাবে কায়রার বিয়ে হয়ে যাওয়াটা আপনার ভালো লাগেনি তাই না? কায়রাব একটু পাশ ফিরিয়ে তাকায়, ভারী কণ্ঠে বলে, অবশ্যই না। কাবির এটা কি করলো? আমাদের বন্ধু আর পালিয়ে যাচ্ছিল না? এত তাড়াহুড়ো কি দরকার ছিল? কাশি ভ্রু কুঁচকে তাকায়, তার স্বভাব সিদ্ধ সরলতা প্রশ্ন করে, তাহলে কাবির যখন আপনাকে জিজ্ঞেস করলো তখন আপনি হ্যাঁ বললেন কেন? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কায়রাবের বুক থেকে। তাহলে ও বলতো আমি বেশি অধিকার কাটাচ্ছি বোনের উপর। কাশি চুপ করে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই সম্পর্কের জটিল কি হিসাব সে জানে না, জানতেও চায়নি কখনো। তবুও ধীরে বলে, কায়রা তো আপনাদের দুজনের বোন, ওর উপর আপনাদের দুজনেরই সমান অধিকার আছে। অধিকার কম বেশি কাহিনী তো আমি জানি না, এতটুকু বলবো আপনি ভুল যান এইসব। কায়রার এখন বিয়ে হয়ে গেছে, এখন আর কি বলার। এবার ভালোই ভালোই সংসার করুক মেয়েটা। কায়রা ভাত মুঠো করে ফেলে, চোখে দুশ্চিন্তার ছায়া গাঢ় হয় বোনের জন্য। সে উদ্বিগ্ন কণ্ঠে বললে, বিশান স্যারের এত বড় মেয়ে আর ছেলেটার বিয়ে দেওয়ার অদ্ভুত লাগলো। কায়রা কিভাবে সব সামলাবে? এসব ভেবে ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। কাশি আলতো করে তার হাত ধরে। সে শান্ত আশ্বাস দিয়ে বলে, চিন্তা করবেন না, আমাদের কায়রা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, ও পারবে সব সামলাতে। কায়রা মাথা নাড়ায় আলতো ভাবে, কিন্তু দুশ্চিন্তা পুরো কাটে না তার। হঠাৎ তার দৃষ্টি গিয়ে থামে কায়েসির হাতের উপর। তারপর ধীরে ধীরে মাথা তুলে কায়েসির চোখে চোখ রেখে সে কিছুক্ষণ কায়রা এভাবে তাকিয়ে থাকে অপলক। অপ্রস্তুত হয়ে কায়েসি চোখ সরিয়ে ফেলে। এইদিকে সেদিকে চোখ পিটপিট করে কায়েসি বলে, এভাবে আমাকে দেখছেন কেন? কায়রাব ঠোঁটের হালকা হাসি ফুটে ওঠে, এমনকি এখন কি বউকে দেখতে পারবো না? কায়েসি মুখ ও হাসি ছড়িয়ে পড়ে, ছোট ছোট চোখে বলে, এই তো আবার নিজের ফর্মে ফিরেছেন, ভালো লাগছে। আপসেট মানায় না আপনাকে। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে, স্ক্রিনে নাম মালি চাচার। কায়রাব ঠোঁটে উঠে দাঁড়িয়ে কায়েসিকে বলল, তুমি কি এসো, আমি কথা বলে আসছি। কায়েসি মাথা নাড়ালে কায়রাব কল রিসিভ করে বারান্দার দিকে এগোয়। কানে ফোন রেখে কথা বলে, হ্যালো বলুন চাচা, ব্যাগগুলো পাঠিয়ে দিয়েছেন। এইদিকে কায়েসি এসে বিছানায় বসে কায়ানের পাশে চুল বেনি করা শেষ বালিশটা ঠিক করে শুয়ে পড়তেই যাবে, তখনই হঠাৎ বুকের ভেতরটা কেমন উল্টে উঠে। গা গুলিয়ে ওঠার তীব্রতা এসে তড়িঘড়ি করে ওয়াশরুমে ছুটে যায়, প্রায় দৌড়ে। বেসিনের সামনে দাঁড়িয়ে গল গল করে বমি করে ফেলে। কপালে বিন্দু বিন্দু ঘাম ভিজে যায়, শ্বাস নিতে সামান্য কষ্ট হয়। কিছুক্ষণ কল ছেড়ে দিয়ে নিজেকে ধাতস্থ করে উপরে মুখ তুলে জোরে জোরে শ্বাস নেয় সে। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে আয়নার নিচের দিকে তাকায়, কেমন যেন অস্থির লাগছে তার। ভেতরে কোনো অজানা আশঙ্কা ধীরে ধীরে শিকার কাটছে। তখন ঘর থেকে কায়রাবের ডাক আসে, কায়েসি ওয়াশরুমে তুমি? কায়েসি দ্রুত নিজেকে সামলে নেয়, চোখ মুখ আঁচল দিয়ে মুছে ট্যাপ বন্ধ করে ফেললো। হ্যাঁ আসছি আসছি। ঘরে ফিরে দেখে কায়রাব কায়রানের পাশে শুয়ে পড়েছে। কায়রাব তাকে দেখে স্বাভাবিক গলায় বলে, ঘুমাবে না? এসো। কায়েসি ছোট্ট করে জবাব দেয়,
রাত তখন 11টা ছুঁয়েছে। ড্রয়িং রুম ভরে উঠেছে হাসি ঠাট্টার উচ্ছ্বাসের পঁশগুলে। কায়রা, পিহা আর নিজাম উদ্দিন গোল করে বসেছে। তাদের হাসির শব্দ দেয়াল পেরিয়ে ঘরের প্রতিটি কোণায় উপচে পড়ছে। নিজামুদ্দিন বেশ পছন্দ হয়েছে মেয়েটাকে। সে কি আড্ডা দুজনের। পিহা তো আছেই। কায়রার বাবার মতন এমন লোককে পেয়ে খুশি। অথচ এই হাসি খুশি প্রতিধ্বনি কারোর কাছে অসহ্য হয়ে উঠেছে ক্রমে। নিজের ঘরে বিছানায় শুয়ে বিভান মাথার উপর বালিশ চেপে ধরে রেখেছে। শব্দগুলোকে থামাতে নয়, নিজের ভেতরের অস্থিরতাকে দমন করতে। তার ঘর অন্ধকার, তার মনটা তেমনই নিভু নিভু। ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢুকে পিছন। আলো জ্বালাতে বিভানের বিরক্ত স্বর ভেসে আসে। কি সমস্যা, লাইট দিয়ে? কিন্তু বাবাকে দেখে বাকিটুকু আর উচ্চারিত হয় না। শব্দগুলো গলায় গিয়ে থেমে যায়, ঠিক যেমন অনেক অপ্রকাশিত অভিমান থেমে থাকে মানুষের ভেতরে। ভীষণ এগিয়ে এসে বিছানার পাশে বসে। বিভান বাবাকে দেখে বলে, প্লিজ বাবা, আই নিড স্লিপ, কাল আবার ম্যাথ টেস্ট আছে। ভীষণ ছেলের এড়িয়ে যাওয়া স্পষ্ট বুঝতে পারে, তাই মৃদু দৃঢ় কণ্ঠে বলে, বাহানা দিচ্ছ নাকি আমার সাথে কথা বলতে চাইছো না? বিভান তখনও চোখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছে, তবে চোখ সরিয়ে রাখতে চাইলেও পারে না। আবার কণ্ঠে এমন এক টান যা উপেক্ষা করা কঠিন। ভীষণ বলে ওঠে, তাকাও আমার দিকে। বিভান তবুও তাকায় না। ভীষণ আবারও বলে, যা বলার আমার দিকে তাকিয়ে বলো, না বললে পাপা বুঝবে কিভাবে? এভাবে ইগনোর করে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। কষ্ট? শব্দ শুনে বিভান তাচ্ছিল্য হাসে। তা কষ্টই দেখতে পায় ভীষণ। অবাক হয় না আসে। তারপর বিভান তাকায় তার বাবার চোখে, তার ঠোঁটে মেকি হাসি লেগে। ভীষণকে উপেক্ষা করে সে বলে, আমার কি বলার থাকতে পারে? আমি তো ছোট মানুষ। এনিওয়ে, প্লিজ পাপা, আমার কালে কথা বলি। এই বলে বিভান আবার শুয়ে পড়ে। কথাগুলো যতটা সহজ, তার ভেতরে তার ভাবটা ততটাই গম্ভীর। ভীষণ আর কিছু বলল না, শুধু মাথা নেড়ে আলো নিভিয়ে বেরিয়ে যায়। সব বুঝেও না বোঝার ভান করলো, হয়তো সময়ে হাতে ছেড়ে দিলে সবকিছু। হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে ফিরে এসে ভীষণ পিহাকে নরম স্বরে বলে, রুমে যাও প্রিন্সেস, কাল স্কুল আছে, লেট করো না। পিহা উঠে দাঁড়ায়। তারও ঘুম ঘুম ভাব এসে গেছে, তাই পাপার কথা সম্মতি দিয়ে বলে, যাচ্ছি। গুড নাইট পাপা। গুড নাইট আন্টি। কায়রা মৃদু হেসে উত্তর দেয়। পিহা চলে যেতে ভীষণ ভারী গলায় বলে, আমিও রুমে যাচ্ছি। বাবা আপনিও শুয়ে পড়ুন, রাত হয়েছে। ঘুমানোর আগে যে সব মেডিসিন আছে সেগুলো মনে করে নেবেন। নিজামুদ্দিন হালকা হাসে, তা না হয়ে যাচ্ছি, কিন্তু তুমি একা ঘরে যাচ্ছ কেন? মেয়েটাকে নিয়ে যাও, বেচারি কি সারা রাত এখানে বসে থাকবে নাকি? এই কথাটুকু কায়রার বুকের ভেতর ধুকপুকানি বাড়াতে যথেষ্ট। সে ইতস্তত করে শব্দও খুঁজে পায় না। মনে মনে নিজেকেই শাসাইছে। বিয়ের জন্য তেড়িবেড়ি করছো এতদিন, না বোঝো ঠেলা? এমন উল্টা পাল্টা ভাবনার মাঝে পিছনের গম্ভীর গলায় ডাক আসে, তোমাকে রুমে আসার জন্য ইনভাইট করতে হবে নাকি? এসো। কথায় আদেশ থাকলেও তাতে অদ্ভুত এক নীরবতা। কায়রার দ্রুত উঠে দাঁড়ায়, তারপর পিছনের পিছু 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 হাঁটে। মনে মনে ভাবে, নতুন বউয়ের সাথে এভাবেই কে কথা বলে? এখন কি রোজ বকাঝকা শুনতে হবে নাকি? অবশ্য কি বা করার, নিজের এই পথ বেছে নিয়েছে। এটাই কি তার নতুন জীবন? নতুন সম্পর্কের শুরুটা কি এমনই শুষ্ক হয়? হাতুসার করতে করতে প্রথমবার স্বামী নামক শব্দটার ঘরে পা রাখে কায়রা। ঘরে ঢুকে পেশান দেখিয়ে দেয় বিভানের ওপর ট্রলি ব্যাগগুলো। বলল, ব্যাগগুলো তোমার বাড়ি থেকে এসেছে, নিয়ে যাও। কায়রা মাথা নাড়ে আর ধীরে গলায় বলে, মালি চাচা এসেছে সম্ভবত, আমার জামা কাপড় আছে এতে। যত সম্ভব নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে কায়রা। ব্যাগ খুলে কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে যায়। খানিকক্ষণ পর ফিরে আসে সাদা থ্রি পিস পরে। তখন পিছন নির্লিপ্ত ভাবে ডিভানের এক পাশে বসে পুরোপুরি ভাবলেশীন ভাবে তার পিছনকে এক পলক চোরা চোখে দেখে নেয় সে। কায়রার এইদিকে ঘুম পাচ্ছে, তাই দ্বিধাগ্রস্ত কণ্ঠে জিজ্ঞেস করে, বলছি যে আমি আমি কোথায় ঘুমাবো? ঈশান চোখ তুলে তাকায়, ভ্রুকুচকে বলে, এত বড় বেড দেখতে পাচ্ছ না? কথাটা শুনে কায়রার বুকে ধক করে ওঠে। প্রত্যাশা আর অপ্রত্যাশার মাঝখানে দুলতে থাকে সে। আশাও করেনি ঈশান তাকে বিছানায় ঘুমাতে দেবে, তাই কায়রা প্রতি উত্তর না করে গুটিসুটি পায়ে বিছানায় বসে পড়ে। কৃত্রিম পায়ের লক সিস্টেম খুলে পাশে রাখে, তারপর গায়ে ব্ল্যাঙ্কেট টেনে শুয়ে পড়ে আস্তে ধীরে। ওপাশে পিশান সবকিছু লক্ষ্য করে নীরবে গভীর ভাবে। কায়রা মাথা তুলে জিজ্ঞেস করে, আপনি ঘুমাবেন না? পিশান উঠে দাঁড়িয়ে ভারী গলায় বলেন, আমার লেট হবে, তুমি ঘুমাও। তারপর সেলফ থেকে দুটো বই
বই হাতে নিয়ে ঘরের আলো নিভিয়ে বারান্দায় চলে যায় সে। সেখানে গিয়ে রকিং চেয়ারে বসে পড়ে বিশান। ঘরটা আবার অন্ধকারে ডুবে যায়, শুধু বাইরে আলো আসছে বিধায় কায়রা দেখতে পায়। কায়রা বারান্দায় গিয়ে তাকিয়ে থাকে, তার চোখে প্রশ্ন মানে অনিশ্চয়তা। এই মানুষটা ঠিক কেমন বোঝে না কায়রা। দূরে থেকেও যেন খুব কাছে, আবার কাছে থেকেও অজানা দূরত্বে দাঁড়িয়ে। কায়রা জানে এই সম্পর্ক খুব সহজে স্বাভাবিক হবে না, সময় লাগবে, অপেক্ষা করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তা কায়রার ধৈর্য, সেটা যথেষ্ট আছে তার। হঠাৎই এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে বাইরে বসে থাকায় চিন্তায় হয় বিশানের জন্য। পরক্ষণে ভাবতে থাকে জীবন কি অদ্ভুত। কালকেও বিশানের সাথে কায়রার কোনো সম্পর্ক ছিল না, আর আজ সে বিশানের ঘরে স্ত্রী হিসেবে তারই বিছানায় রয়েছে অধিকার সাথে। ভাবনা শেষে চিন্তিত হয়ে শুয়ে পড়ে, উপর দুই হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে সিলিং এর দিকে তাকিয়ে থাকে সে। ঘুম আসে না তার। রাতটা নির্ঘুম কাটে দুই প্রান্ত থাকা দুজনেরই। প্রীতিশা খাটের প্রান্তে চুপটি করে বসে আছে। কাবির এই খাটটা বেশ উঁচু, পুরনো বলে হয়তো। খাটের কিনারায় তার পা দুটো আলগোছে দুলছে একবারে, ছোট্ট বাচ্চাদের মতো। পরনে খয়েরি রঙের শাড়ি, চেঞ্জ করেছে এই একটু আগে, তারপর বসে থেকে এভাবে। যদিও মনে অদৃশ্য এক শূন্যতা। ভাইয়া আর বাচ্চা দুটোর কথা মনে পড়ছে তার। প্রীতিশা খুব মিস করছে তাদের। আবার কায়রা আপুর জন্য চিন্তা হচ্ছে। বিয়েটা তো কোনো মতে হয়ে গেল, এবার ভাইয়া একটা সুন্দর সুখী সংসার দেখতে পেলেই হয়, এই দোয়াই প্রীতিশা সবসময় করছে। বাইরে গেটের তালা খোলার শব্দ শোনা গেল। কাবির তালা লাগিয়ে ঘরে ঢুকলো। দরজা বন্ধ করে একটুখানি থেমে ধীরে পায়ে এসে প্রীতিশার পাশে বসলো। তার উপস্থিতি টের পেয়ে প্রীতিশা একটু সরে বসলো অভিমানী। কাবির সেটা একদমই আমলে নিল না। গলা একটু ভারী করে মুখে চাপা ক্ষোভের ছাপ এনে বলল, তোমার ভাই রে দেখা যতই জেন্টালম্যান লাগুক না কেন, আসলে সে একেবারে ধুরন্ধর লোক। একদম হিসাব কইরা আমার উপর প্রতিশোধ নিচ্ছে। আমি তো 1 মিনিটের জন্য একেবারে তব্দা খাইয়া গেছিলাম যে এইসব মনেও রেখেছে। প্রীতিশা ভ্রু কুঁচকে তাকালো কাবিরের দিকে, তার কণ্ঠে হালকা বিস্ময়। কেন? ভাই আবার কি করলো? কাবির মুখ পাকিয়ে বলল, আমার মুখে আমার মিষ্টি গুইজা দিচ্ছে। যদিও ওই দিন আমিও অমন করছিলাম, কিন্তু তাই বইলা একদম শোধ নিব? প্রীতিশা ঠোঁট বাঁকিয়ে মৃদু স্বরে বলল, ভালো করেছে। কাবির এবার সত্যি অবাক হয়ে তাকালো তার দিকে। মনে এক ফোঁটা অভিমান হলো, কেন সে স্বামীর সাপোর্ট না নিয়ে ভাইয়ের সাপোর্ট নিল। কাবির আলতো করে প্রীতিশের হাত ধরতেই এরকতেই প্রীতিশা মুহূর্তে হাত সরিয়ে নিল। এখন মহাশয় অন্য দিকে তাকিয়ে আছে। কাবির ভ্রু কুঁচকে তাকালো। প্রীতিশা কেন এমন করলো প্রথমে কাবির তা বুঝতে পারেনি। পরে মনে পড়লো প্রীতিশার প্রশংসা করেনি কাবির। সত্যি বলতে এত কাহিনীতে মাথা থেকে বেরিয়ে গেছিল। কাবির মৃদু গলায় বলল, প্রীতিশার এই ডাকটা খুব পছন্দ, ওর ভালো লাগে যখন কাবির এভাবে ডাকে। ও ভালোবাসা খুঁজে পায় এই ডাকে। কিন্তু সে উত্তর দিল না। কাবির একটু পাশ ঘেঁষে আবার ডাকলো, এই প্রীতি। এবারও প্রীতিশা নিরুত্তর। কাবির এবার খানিকটা উদ্বেগ নিয়ে বলল, কি হয়েছে? কথা কও না কেন আমার লগে? গুসা হয়েছ? প্রীতিশা এবারও চুপ। নিজের একগুঁয়ে অভিমান তার ঠোঁট সেলাই করে দিয়েছে। না মানে না, সে কথা বলবে না। কারণটা খুব বড় কিছু নয়। ওই তো কাবির আজ তাকে দেখেও একটু প্রশংসা করেনি, অথচ এই ছোট্ট না পাওয়াটাই তার মনে জমিয়ে দিয়েছে এক টুকরো কালো মেঘের ভার। কাবির অবশ্য বুঝেছে বউয়ের রাগের কারণ তার অজানা নয়, কিন্তু সে তো তেরা কাবির। সরাসরি সুন্দর লাগছে বলা তার ধাঁচটাই নেই। তাই সে বেছে নিল অন্য পথ। অভিমানের জবাব অভিমানে নয়, অন্যভাবে দেবে, যাতে কাবির লাভ আর লস নেই। কাবির আচমকা এক ঝটকায় প্রীতিশার কোমর ধরে নিচের দিকে টেনে নিল। অপ্রত্যুষ প্রীতিশা সামলে উঠতে না উঠতেই দুজনের শরীর একসঙ্গে নরম বিছানায় পড়ে গেল। খাটের ঢেউ খেলানো গদিটা হালকা দুলে উঠল, তাতে হঠাৎ ঘনিষ্ঠতার সাক্ষী। প্রীতিশা তখনও কাবিরের উপরে ঝুঁকেছিল। আকস্মাৎ ঘটনায় চমকে ওঠে প্রীতিশা। বিস্ময় চোখে তাকায় কাবিরের দিকে। তার দৃষ্টি অগণিত প্রশ্নে ভরা। সে রেগে জিজ্ঞেস করে, এটা কি হলো? ছাড়ো, কোনো কথা নেই তোমার সাথে। এই বলে প্রীতিশা নিজেকে ছাড়তে
ছাড়ো, কোনো কথা নেই তোমার সাথে। এই বলে পৃথিবী নিজেকে ছাড়াতে চাইলো, ছটফট করলো, কিন্তু কাবেরীর বাহু এতটাই শক্ত করে পেঁচিয়ে ধরেছে তার নাজুক শরীরটা যে সে চাইলেও নিজেকে ছাড়াতে পারছে না। ততক্ষণ কাবেরীর মাথায় দুষ্ট বুদ্ধি হানা দিয়ে দিয়েছে। মেয়েটাকে আরেকটু কাছে এনে কাবের মিটমিটে হেসে বলল, ময়না পাখি, এখন তো আর ছাড়ুম না। গুইনা গুইনা 100টা চুমু দিমু তোমারে, তারপর থামবো কিনা সেটা পরে ভাববো, দেখাবো। আপাতত লেট স্টার্ট পাখি। এইসব শুনে পৃথিসা ভড়কে গেল। কাবির কি বলছে এসব? 100টা চুমু দিলে তাকে খুঁজে পাওয়া যাবে নাকি? কথাটা ভাবতেই গাল গরম হয়ে উঠল পৃথিসার। সে আরো ছটফট করতে লাগলো, কিন্তু কাবির এবার আরো শক্ত করে তাকে জাপটে ধরেছে। পরক্ষণে একের পর এক চুমু পড়তে লাগলো পৃথিসার ফুলো ফুলো গালে। অবিরাম নিরুৎ জলের মতন চুমু দিতে থাকে কাবির। পৃথিসার চোখ বিস্ময়ে গোল হয়ে উঠে একেবারে রসগোল্লার মতো। বেশ অনেকগুলো চুমু দেওয়ার পর কাবির থামছে না দেখে পৃথিসা হাঁপিয়ে উঠে বলল, আল্লাহ দোহাই ছাড়ো, তোমার এই খোঁচা খোঁচা দাড়িতে আমার আমার আফসোস হচ্ছে এবার। উফ, ছাড়ো না। কাবির একটু থামলো, তার ঠোঁটের দুষ্টু হাসি লেগে কাবির নিচেও হাঁপাতে হাঁপাতে বলল, লাগলে লাগুক, কইছি না রাগ না কমলে থামুন না আমি। এই বলে কাবির আবার এগিয়ে আসতে পৃথিসা তড়িঘড়ি করে বলে উঠল, কমছে কমছে, রাগ কমছে, এবার ছাড়ো। শেষমেশ কাবির জয়ের হাসি হেসে ছেড়ে দিল। পৃথিসা কাবিরের উপর থেকে উঠে পাশে বসলো, আস্তে ধীরে শ্বাস নিতে নিতে। কাবিরের ঠোঁটে তখন বিজয়ের হাসি। সে নির্ভাব আত্মতৃপ্তি বইয়ের রাগ কমাতে পেরে। সেটা দেখে পৃথিসা ঠোঁট উল্টে কাবিরের বাহু চাপড়ে বলল, সবসময় তুমি জিতে যাও কাবির। কাবির হেসে ফেলল। পৃথিসার গাল টিপে কাবিরের নরম গলায় বলল, আসো ঘুমাই। পৃথিসা একটু অবাক হয়ে তাকালো, আসলে ঘুমাবে? তবে ছোট ছোট চোখে তাকালো। কুবুদ্ধি মাথায় আইতেছে, ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল, কেন, তুমি কি চাইছো ঘুমাবা না? পৃথিসা আরেক দফা ভড়কে গিয়ে তড়ি ঘড়ি মাথা নেড়ে বলল, না না, ঘুমাবো তো। কাবির উঠে গিয়ে লাইট অফ করে বিছানায় এসে ধপ করে শুয়ে পড়ল পৃথিসাকে বুকে জড়িয়ে। সেই বুঝে এক অদ্ভুত শান্তি এখন। অবশেষে মেয়েটা তার হয়ে গেছে সারা জীবনের জন্য। দুজন মুখোমুখি কাঁধ হয়ে শুয়ে আছে। পৃথিসা কাবিরের বুকে মাথা রেখে অন্যমনস্ক হয়ে কাবিরের শার্টের বোতাম নিয়ে ঘুরছে আর কিছু একটা ভাবছে। এইদিকে কাবির মিটমিট হাসছে। হঠাৎ পৃথিসার কোমর আঁকড়ে নিজের আরো কাছে এনে কানে কানে বলল, ফুল ছাড়া বাসর করুম না। কথাটা শুনে পৃথিসার চোখ মুখ কেচে ফেলল। সে তো একদম অস্বাভাবিক ভাবে কথাটা বলছিল, আর এই তেরাটা নর্মাল কথার ভেতর থেকে কি সব মানে বের করে ফেলেছে। সে এখন বাসরের কথা ভাবলো। আজব লজ্জায় তার শরীরটা যেন ঘুটিয়ে আছে। কি না কি ভাবলো কবির। পৃথিসার হৃৎস্পন্দন দ্রুত বেগে বাড়ছে, গাল ক্রমাগত লাল বর্ণ ধারণ করছে। তার তখন চোখে একটুখানি লাজুক বিরক্তি। কাবিরের কেন যেন মনে হচ্ছে পৃথিসা লজ্জা পাচ্ছে। তাই আগ্রহের সাথে বলল, প্রীতি, লজ্জা পাইতেছ নাকি? দেখুম আমি। পৃথিসা আর না পেরে কাবিরের দুই চোখের ওপর হাত রেখে বলল, কোনো দেখা দেখি নেই, চুপ করে ঘুমাও তো এখন। আর একটাও কথা না, বুনো সার একটা। কাবির হেসে মেয়েটার ফুলো ফুলো গাল টিপে দিয়ে বলল, আরে তুমি আমার মিষ্টি গো। আড়মোড়া ভেঙে কায়রা বেশ সকালে ঘুম ভেঙে উঠল। বিছানে খানিকক্ষণ মোচড়ানোর পরে উঠে বসে রইল নিজেকে ধাতস্থ করতে। চোখে এখনো ঘুমের রেশ। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 7টা বাজে। কায়রা পাশ থেকে নিজের পায়ের সাথে লক সিস্টেম জুড়ে নেয়, তারপর ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করে। এখন এই কৃত্রিম পা তার নিত্যদিনের সঙ্গী। চলাফেরার এই বস্তুটা ছাড়া আর কোনো গতি নেই। প্রথম প্রথম বিরক্ত লাগলেও সময়ের সাথে সাথে মেনে নিয়েছে। অভ্যাস করেছে কৃত্রিমতার সাহায্যে নিয়ে হাঁটা চলার। আগে অবশ্য খুব সামান্য মনে হতো, ভালোভাবে হাঁটতে পারতো না সে, কিন্তু এখন সে এই জিনিসটা বেশ আয়ত্তে এনেছে। বাইরে থেকে দেখলে বোঝা যায় না। কায়রা হাত মুখ ধুয়ে প্রথমে খেয়াল করলো ঘরে পিছন নেই। ঘর থেকে বেরিয়ে নিচে উকি দিয়ে দেখলো না, কোথাও নেই। মনটা খানিকটা খারাপ হয়ে গেল। ঘরে ফিরে এলো সে। কি ভেবে যেন বারান্দায় যেতেই পাশে চোখ পড়লো। থমকে গেল কায়রা। রকিং চেয়ারে পিছন ঘুমিয়ে আছে, বুকের উপর রাখা খোলা বই, চোখে রিডিং গ্লাস, সিল্কি ঘাড় সম
এলোমেলো চুলগুলো বাতাসে দোলা দিচ্ছে। হঠাৎ এই শান্ত অপ্রত্যাশিত দৃশ্য কায়রার চোখে অবর্ণীয় সৌন্দর্য ছড়িয়ে দিল। মুহূর্তটা চোখ ধরার মতন হয়ে গেল তার কাছে। সত্য প্রস্ফুটিত টগর ফুলের মতন লাগছে কৃষাণকে। সফেদ কোমল ঝরঝরে অত্যাধিক ফর্সা হওয়ার কায়রা নিজের মনে এই উপমার দিল তাকে। ভাবনা ছেড়ে ধিমি গলায় কায়রা ডেকে উঠল, এই যে শুনছেন স্যার? ভীষণ আস্তে আস্তে চোখ মেলল। অবাক না হয়ে কায়রাকে দেখে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, উঠে গিয়েছো? কয়টা বাজে? 7টা। ভীষণ বুক থেকে বই সরিয়ে রিডিং গ্লাস খুলে উঠে দাঁড়ালো। তারপর সোজা রুমের ভেতরে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করলো নিত্য দিনের মতন। তার প্রতিটি নড়াচড়া কায়রার চোখে শান্ত অভ্যস্ত মনে হলো। ততক্ষণ কায়রা সোফায় বসিয়ে রইল। তার মাথা ভারী ভারী লাগছে। মাথায় একটাই ভাবনা বারবার ঘুরপাক খাচ্ছে তখন থেকে, যে বারান্দায় সারা রাত বিছান সেট তার জন্য কাটিয়েছে কষ্ট করে, আর সে নাকি দিব্যি বিছানায় আরাম করে হাত পা ছড়িয়ে শুয়েছে। এই উপলব্ধি তাকে চরম অপরাধ বোধ ভরিয়ে দিল। তখন বিশান গোসল শেষ করে ছাই রঙা টি শার্ট পরে হাতে তোয়ালে নিয়ে মাথা মুছতে মুছতে ঘরে প্রবেশ করলো। তারা কিছুটা সংকোচ করে জিজ্ঞেস করলো, আপনি কাল সারা রাত বারান্দায় ছিলেন? বিশান সংক্ষেপে উত্তর বলল, হুম। কায়রা চোখে অল্প সংখ্যা অল্প অনুশোচনার মিশ্রণ। কায়রা ধিমি গলায় বলল, শুধু শুধু কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। আমি না হয় অন্য রুমে চলে যেতাম। তাছাড়া একটা রুম তো খালি আছে, আপনি অযথা কেন কষ্ট করবেন? ভীষণ ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকালো। বিমূঢ় কিন্তু দৃঢ় গলায় বলল, তোমাকে বিয়ে করেছি আমি। ইউ আর নট অ্যাক্টিং লাইক আ টিপিক্যাল কাপল ফ্রম ইন্ডিয়ান সিরিয়াল। তাই অন্য রুমে যাওয়ার কথা বলা বন্ধ করো। জাস্ট গিভ মি আ লিটল টাইম টু গেট মাইসেলফ মেন্টালি প্রিপেয়ার্ড। কায়রা ধীরে ধীরে উত্তর দিল, আমি তাড়া দিচ্ছি কোথায়? আপনি যত ইচ্ছে সময় নিন, আমার এই সম্পর্কে কোনো জোর নেই। রিল্যাক্স। ভীষণ অবাক হলো, একটু ভ্রু উঁচিয়ে বলল, কেন জোর নেই? আমাদের তো আর 5টা দম্পতির মতো ভালোবাসার সম্পর্ক নয়। সবকিছুতে অনেক জটিলতা আছে। তাহলে আমি কি নিয়ে জোর করবো বলুন? অতটা বুঝবোই নয় আমি। ভীষণ তা শুনে কায়রার দিকে গভীর দৃষ্টি রেখে দৃঢ় গলায় বলল, আর 5টা দম্পতির মতো আমাদের স্বাভাবিক সম্পর্ক হবে, আই প্রমিস। তবে সেই পর্যন্ত আমাদের দুজনকে যেতে হবে একটু সাফার করে। কায়রা নরম ভাবে মাথা নাড়ালো, তারপর স্নিগ্ধ ধীরতায় নিচে চলে গেল। ভীষণ তার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘুরে আলমারি থেকে পোশাক বেছে নিয়ে রেডি হতে লাগলো। ঘড়ি থেকে বোঝা গেল ভার্সিটি যাওয়ার সময় হয়ে গেছে। আবার বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হবে। কায়রা আজ ওড়নাটা কোমরে বেঁধে একবারে গৃহিণী ভঙ্গিতে রান্নার নেমেছে। নতুন সংসার এক মৃদু উচ্ছ্বাস ছেলেমিলি করছে তার মনে। সে তো সবাইকে আপন করতে চায়, তার শুরুটা আজ থেকেই হোক। আপাতত আজকে নাস্তায় প্ল্যান হচ্ছে গরম গরম পরোটা আর আলুর দম। খালা অবশ্য বারবার এসে রান্না করে দিতে চেয়েছিল, কিন্তু আয়রা আলতো হেসে না করে দিয়েছে। বাকি সব কাজ খালার কাছে ছেড়ে দিয়ে রান্নার দায়িত্ব সে নিজের কাঁধে নিয়েছে। তার যুক্তি একটাই, তার সংসার তার পরিবার, রান্নাটাও তারই করা উচিত। এরই মাঝে নিজামউদ্দিন ডাইনিং টেবিলে এসে বসেছেন। রান্নাঘরে তার ডাইনিং এর দূরত্ব খুব বেশি নয়। জানলা দিয়ে একটু উঁকি দিলেই দেখা যায় রান্নাঘরে সুঘ্রাণ পেতেই তিনি মুচকি হেসে বললেন, তো আজ বৌমার হাতে ব্রেকফাস্ট খাবো। কায়রা জানলার দিকে তাকিয়ে খুশি মুখে বলল, জি জি, তাও খুব সুস্বাদু খাবার। নিজের প্রশংসা নিজেই করলাম, হা হা। ঠিক তখনই পিহা স্কুল ড্রেস পরে নিচে নেমে এলো। ডাইনিং এ বসে দাদুর সাথে কথায় ফাঁকে কায়রা খাবার এনে টেবিলে সাজিয়ে দিল দুজনের সামনে। নিজামউদ্দিন আনন্দ নিয়ে খাওয়া শুরু করলেন এবং অবশ্যই বৌমার প্রশংসা পঞ্চমুখ হলেন। কিন্তু পিহা খাবার থেকে একটু নাকচ গেল। সন্দেহ করা গলায় জিজ্ঞেস করলো, এটা কি খুব অয়েলি খাবার? কায়রা মনে মনে হেসে বলল, এই ভেবে হাইজিন বাপের হাইজিন কন্যা, কিন্তু মুখে বলল, না, একদম কম তেল দিয়ে বানানো, খেয়ে দেখো। পিয়া ধীরে পরোটা এক পাশ থেকে টুকরো ছিঁড়ে মুখে দিল। পর মুহূর্তে তার ঠোঁটে ছড়িয়ে পড়ল এক তৃপ্তির হাসি। উচ্ছ্বাসিত স্বরে বলল, ফার্স্ট টাইম আলুর দম ট্রাই করলাম, আসলেই টেস্টি। কায়রা অবাক হয়ে বলল, ফার্স্ট টাইম? প্রিয়া খেতে খেতে হেসে বলল, হ্যাঁ সত্যি। মনি তো সবসময় ভেজিটেবল আর হেলদি খাবার বানায়, কম তেল কম মশলা। পাপা আর মনি দুজনেই হাইব্রিড এক্সপার্ট। এই সুবাদে আমারও হেলদি ফুডের নামে প্রতিদিন ঘাস পাতা খেতে হয় আমাদের।
প্রিয়ার কথায় কায়রা হেসে ফেলল, চোখে মৃদু স্নিগ্ধতা নিয়ে বলল, হেলদি খাবার অবশ্যই ভালো, কিন্তু মাঝে মাঝে মুখের স্বাদেরও একটু গুরুত্ব দেওয়া উচিত। তখন শার্টের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামলো পিশান। তার মুখে সেই চিরচেনা গম্ভীরতা থাকলো। ডাইনিং টেবিলে হাসি ঠাট্টা এক মুহূর্তের জন্য সেই কঠিন রেখাগুলো নরম করে দিল। প্রিয়া তার বাবাকে দেখে হাসি মুখে বলল, গুড মর্নিং পাপা। ঈশান তার পাশের চেয়ারে বসে মৃদু স্বরে উত্তর দিল, গুড মর্নিং প্রিন্সেস। কায়রা নীরবে এগিয়ে এসে তার সামনে খাবার পরিবেশন করলো। ঈশানের খাবার দেখে ভ্রু কুঁচকে নিচু গলায় বলল, নিজামুদ্দিন হেসে বলল, অয়েলি নয়, খাও খাও। ঈশানের কপালে রেখা সরে যায়। এরপরে কিছু না বলে খেতে শুরু করলো সে। আলুর দমে মশলাটা একটু কম হলে যতটা পারফেক্ট হতো, কিন্তু সে তা প্রকাশ করলো না, বরং খাবার ফাঁকে ছোট্ট করে ভালো হয়েছে বলল। এই সামান্য প্রশংসায় কায়রার চোখে এক টুকরো তৃপ্তি ভেসে ওঠে। ঠিক তখনই সিঁড়ি নিচে নেমে এলো বিমান। পরনে স্কুল ড্রেস, ব্যাগ নিয়ে নেমেছে সে। তবে তার মুখ হালকা বিরক্তির চাপ। প্রিয়া জিজ্ঞেস করলো, লেট করলি কেন? বিমান নিচু গলায় বলল, মোজা পাচ্ছিলাম না। ঈশান ছেলের দিকে তাকিয়ে বলল, খেতে বসো বাবা, স্কুলের সময় হয়ে আসছে। বিভান চুপচাপ এসে বসে পড়লো চেয়ারে। কায়রা অন্যদের মতো বিভানের প্লেটেও খাবার তুলে দিল। বিভান সরু চোখে একবার খাবারের দিকে একবার কায়রার দিকে তাকালো। মনে মনে হিসাব করছে, এই রান্না কি এই মহিলা বানানো? তার ভাবনার মাঝে প্রিয়া খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। হাত ধুতে যেতে যেতে হাসি মুখে কায়রাকে বলল, সব মিলে খাবার দারুণ ছিল আন্টি, রিয়েলি ডিলিশিয়াস। কায়রা মৃদু হেসে প্রিয়ার কথায় জবাব দিল। এই এতটুকু কথাই যেন বিভানের সন্দেহকে নিশ্চিত করে দিল যে রান্নাটা কায়রার করা। বিভান হঠাৎ করে মুখ গোমড়া করে বলল, আমি খাবো না, খিদে নেই আমার। বিভান ভ্রু কুঁচকে ছেলের দিকে তাকালো, গলায় মিশ্র স্বর, খিদে নেই মানে? কাল রাতেও তো ঠিক করে কিছু খাওনি। তাছাড়া দেখো, আজ তোমার পছন্দের ব্রেকফাস্ট হয়েছে। আই থিঙ্ক ইউ উইল লাইক ইট। কিন্তু কথাগুলো বিভানের কাছে কানে পৌঁছালো না। সে হঠাৎ করেই চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। টেবিলের চারপাশে হালকা উষ্ণতা মুহূর্তে থেমকে গেল। বলল, আমি খাবো না বাবা, বললাম তো খিদে নেই। এখন কি জোর করে খাবে? বিভান এবার চুপ করে ছেলের দিকে তাকিয়ে রইল। অপলক তার চোখে এক অদ্ভুত স্থিরতা। হাত থেমে গেল খাবারও। তারপর ধীরে দৃঢ় গলায় বলল, খেতে বসো বিভান, সিট। কিন্তু বিভান আজ ক্ষোভে হুঁশ হারিয়েছে। বিরক্ত জমে উঠে হলো এলে কণ্ঠে উচ্চস্বরে বলল, বলছি তো খাবো না, বারবার এই কথা কেন বলছো? এই মহিলা রান্না করা কোনো খাবারই খাবো না আমি। কথাটা যেন ছুরির মতো বিঁধল কায়রার গায়ে। ভীষণ অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল ছেলের ঔদ্ধত্যের উপর। কায়রা থমকে গেল। মুহূর্তে সব পরিষ্কার হয়ে গেল তার কাছে। বিভান তাকে পছন্দ করেনি, একদমই না। তাই ইগনোর করে চলছে তাকে। কিন্তু এত ঘৃণা কেন? ঈশানের কণ্ঠ এবার শক্ত হলো। এই মহিলা মানে? এইসব কি ধরনের ল্যাঙ্গুয়েজ? সে তোমার থেকে যথেষ্ট বড়। ইউ কুড রেসপেক্ট হার। ইভান ঠোঁট বাঁকিয়ে যাচ্ছে। হাসি হেসে ব্যাগ কাঁধে তুলে নিল। বাবার কোনো বিন্দু মাত্র পাত্তা না দিয়ে আমি গাড়িতে গিয়ে বসছি বলে বেরিয়ে পড়লো না খেয়ে। সে ঘুরে পা ফেলতেই ঠাস করে শব্দ হলো। একটা তীব্র শব্দ পুরো ঘরটা কাঁপিয়ে দিল। সে শব্দ প্রতিধ্বনি হলো চার দেয়ালে। ভয় পা থেমে গেল বিভানের। পিছন টেবিলে এক জোরে থাবা মেরেছে সে। প্লেটের গুলো কেঁপে উঠলো ঝনঝন শব্দে। কায়রা সত্য চমকে উঠলো। পিহা দুই পা পেছনে সরে গেল ভয়। নিজামুদ্দিন চুপ স্থির হয়ে আছে। বাবার শাসনে সে কিছু বলবে না। বিভান রাগ এবার তার চেপে রাখতে পারল না। তার গলা ভারী তীক্ষ্ণ হিসিসি। খেতে বসো বিভান, এক্ষুনি বসবে। নিজের বাবার সাথে উদ্ধত্ত আচরণ করছো। এত অবাধ্য কবে থেকে হয়েছ? বিভান ভয় গুটিয়ে গেল। চোখ দুটো কাঁদো কাঁদো হয়ে গেল। মুহূর্তেই ঠোঁট কাঁপছে হালকা। শেষ পর্যন্ত ধীরে ধীরে এসে চেয়ারে বসে পড়লো সে। খিদে তো লেগেছিলই, কিন্তু জেদ আর ক্ষোভের দেয়ালে আটকে ছিল এই চাওয়াটা। পাপার কঠোর দৃষ্টির সামনে আর টিকতে পারলো না। কোন রকম পরোটা টুকরো মুখে নিল, গিলে নিল তাড়াহুড়ো করে। খাওয়া নয়, একটা বাধ্যতা পালন করলো। খাওয়া শেষ হতেই তার এক মুহূর্ত দেরি করলো না সে। চেয়ার ঠেলে উঠে দৌড়ে বেরিয়ে গেল বাইরে। কান্না আর চেপে রাখতে পারছিল না সে। কিন্তু বাইরে কোনো সামনে বিভান কাঁদবে না। তার মনে অভিমান জমলো পাপাকে নিয়ে, আর ওই মহিলা নিয়ে ক্ষোভ দ্বিগুণ হলো। কারণ আজ এই মহিলার জন্য পাপা তার সঙ্গে এমন করেছে। ঘরের ভেতর নিঃশব্দ চাপা উত্তেজনা তখনও ঘনীভূত। ভীষণ গম্ভীর অস্থির একটা শ্বাস ফেললো।
তারপর কায়রার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবে কায়রা। আজ থেকে কলেজ যাবে, আমি গাড়ি নিয়ে ওয়েট করছি। কথাগুলো বলে হনহন করে বেরিয়ে গেল সে। পিহা একবার কায়রার দিকে তাকালো, তারপর সেও বাবার পিছু পিছু চলে গেল। কায়রা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, হতভম্ব হয়ে। পুরো দৃশ্যটা এখনো তার মাথায় ঠিক মতো বসছে না। তারপর ধীরে ধীরে নিজামুদ্দিনের দিকে তাকিয়ে বলল, বাবা, স্যারের এত রাগ কেন? আমি তো ভাবলাম আমার ভাইদেরই রাগ বেশি, কিন্তু এখন তো দেখছি বিশান স্যার এদের বাপ। এনার সাথে আপনার মেয়ে সংসার কিভাবে করেছে? আল্লাহ আল্লাহ। নিজামুদ্দিন হেসে ফেলেন। এই হাসি ছিল অভিজ্ঞতার শান্ত ছায়া। কায়রাকে তাড়া দিয়ে বলল, তুমি গিয়ে তৈরি হয়ে নাও আম্মা, না হলে দ্বিতীয় ঝড় কিন্তু তোমার উপর দিয়ে বয়ে যাবে। কায়রা আর এক মুহূর্ত নষ্ট করলো না, তাড়াহুড়ো করে ঘরের দিকে পা বাড়ালো। অতি দ্রুত বেগে দৌড়ে ভীষণ বাচ্চাদের স্কুলে ড্রপ করে দেয়। তারপর কায়রাকে নিয়ে রওনা দেয় ভার্সিটির উদ্দেশ্যে। ভীষণের মুখটা গুরুগম্ভীর, চোখের দৃষ্টি সামনে নিবদ্ধ, হাত গাড়ির স্টিয়ারিং এ দক্ষভাবে চলছে। কায়রা পাশ ফিরে ভীষণের গভীর মুখ দেখতে থাকে। নীরবতা ভেঙে কায়রা ধীরে স্বরে বলল, বাচ্চাদের উপর রেগে বকাঝকা করতে নেই, ধীরে সুস্থে বোঝাতে হয় তাদের। সে কথায় প্রত্যুত্তরে ভীষণ দেয় না, তার দৃষ্টি সামনে অটল। কায়রা আবার বলল, আমি ভাবছি আমাদের বিয়েটার কথা কাউকে জানাবো না। ভীষণ চোখ সামনে রেখে স্বাভাবিক ভাবেই বলল, কেন, কি সমস্যা? কায়রা ইতস্তত হয়ে বলল, সবাই কি ভাববে এভাবে হুট করে? কন্ট্রোভার্সি হবে শুধু শুধু। ভীষণ হালকা গম্ভীর গলায় বলল, উইথাউট রিলেশন আমার সাথে গাড়িতে আসবে যাবে, স্টুডেন্টরা সেটা দেখবে, তখন তারা কি ভাববে? কন্ট্রোভার্সি কমবে এতে? ঘটে এত বুদ্ধি তোমার? কায়রা কিছুক্ষণ চুপ করে রয়ে গেল। ভালো, ভাবলা আসলেই তো সে কি বলদের মতো কথা বলছে। এই কায়রা মাথা মেরে বলল, তাও ঠিক, কিন্তু সবার তো আর জানবে না, বড় জোর আমার ক্লাসের স্টুডেন্টরাই জানবে। বিশান ধীর কণ্ঠে বলল, যারা জানবে। কাল রাতে ম্যারিড স্ট্যাটাস দিয়ে দিয়েছি, কন্ট্রোভার্সির কোনো সুযোগ নেই। কায়রা হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল, কিন্তু বলার আগে ভীষণ গমগমে গলায় বলল, ক্লাসে আমাকে সারাক্ষণ দেখা বন্ধ করো, এসব ইরিটেট ইরিটেট করে আমায়। আর পারলে আমি কি পড়াই সেটাতে মনোযোগ দিবে। কায়রা অবাক হয়ে বলল, আপনি লক্ষ্য করেছেন? ভীষণ হালকা হেসে বলল, সারা সপ্তাহ তোমাকে খুঁজে পাওয়া যায় না, অথচ সপ্তাহে 2 দিন ইকোনমিক্স ক্লাসে ম্যাডাম উপস্থিত থাকে, তাও ফার্স্ট বেঞ্চ। হা হা। কায়রা তো অবাকের উপর অবাক। এবার সে বেশ রয়ে সয়ে জিজ্ঞেস করে, আগে একটা কথা বলতে খুব ইচ্ছে হতো, কিন্তু ভয় বলতে পারতাম না, কিন্তু এখন বলছি। আচ্ছা, আপনি আমাকে দেখতে পারেন না কেন? ভীষণ সে কথার উত্তর দিল না, শুধু গাড়ি থামিয়ে বলল, নামো, এসে গেছি। কায়রা মুখ বাঁকিয়ে নেমে পড়লো, তারপর সামনে এগোতে শুরু করলো একাই, ত্রস্ত পায়। হ্যাঁ, সে একাই যাবে ক্লাসরুমে। দুপুর দুটো ক্লাস শেষ হয়ে কায়রা ক্লাসরুম থেকে বের হয়ে আসে বন্ধুদের সাথে। তারপর পাশে হাঁটছে দীপ্তি আর জিয়াদ, কথাবার্তা বলছে। বলতে বলতে ক্যাম্পাসের রোদ মাখা পথ ধরে তারা ধীরে ধীরে হাঁটছিল। হাঁটতে হাঁটতে দোতলা বিল্ডিং এর নিচে চলে যায় তারা। ছুটির আগে ভীষণ অলরেডি কায়রাকে মেসেজ করে রেখেছে সে 2:30টার সময় গাড়িতে বসে ওয়েট করতে। তার অফিসিয়ার কিছু জরুরি কাজ আছে, সেসব শেষ করে ভীষণ আসবে। আজ কায়রার সঙ্গে থাকায় তার বন্ধুরা বেজায় খুশি। দীপ্তি আনন্দের সাথে কায়রার এক হাত জড়িয়ে ধরল। তুই আমার আবার মুভ অন করেছিস দেখে ভালো লাগছে। আমরা ভয় পেয়ে গেছিলাম, ওই বিভৎস ঘটনা আজও চোখে ভাসে আমাদের। কায়রা ঠোঁটের কোণায় হালকা হাসি খেলে বলল, বাদ দে, আমি ওইসব ভুলে গেছি ইয়ার। আগে যখন আপসেট থাকতাম তখন ছোট ভাইজান মাথায় এমন মোটিভেশন ঢুকিয়েছে যে ওইসব স্মৃতি রাখার অবকাশ নেই। আই এম টোটালি ফাইন। জিহাদ মাথা নেড়ে বলল, ভালো হলো ভালো। ও, তাকে বলতে ভুলে গেছি, বিশান স্যারের আইডিতে দেখলাম ম্যারিড স্ট্যাটাস। বিয়ে কবে হলো? তুই যে বললি দেরি আছে। দীপ্তি চমকে জিজ্ঞেস করলো, কি বিয়ে? আমরা জানি না কেন? কায়রা ঠোঁট চেপে হাসলো, গম্ভীর স্বরে বলল, আমি নিজেই জানতাম না, হয়ে গেছে যখন আর কি। জিয়াদ হঠাৎ গলায় আওড়ালো, আর কেউ না ভাই, বিশান স্যার। ভাবতে ভয়ঙ্কর লাগছে। কায়রা প্রসঙ্গ বদলে দুষ্টুমি স্বরে বলল, ও বাদ দে তো। একটা জিনিস ভেবে দেখেছিস, আমি কিন্তু তোদের ম্যাডাম লাগি, এখন থেকে ম্যাডাম ডাকবি। দীপ্তি মুচকি হাসলো, যা তো। কায়রা জোরে হেসে বলল। ঠিক তখনই পাশ দিয়ে একজন মেয়ে এগিয়ে এসে তাদের পথ রোধ করে বলল, এখানে কায়রাকে? তারা অবাক হয়ে উত্তর দিল, আমি কেন?
মেয়েটি গম্ভীর গলায় বলল, ওই যে ওই সিনিয়র ভাইয়া ডাকছে তোমাকে, যাও। দীপ্তি আর জিহাদ একে অপরকে দিকে তাকিয়ে অবাক হয়ে জিহাদ পাশে ছেলেটার দিকে তাকিয়ে বলল, ওইটা তো 4th ইয়ারের রাহুল ভাইয়া, ওই ব্যাটা তোকে ডাকছে কেন? কায়রা কাঁধ পাকিয়ে ঝাঁকিয়ে বলল, কি জানি, দেখে আসি, তোরা এখানেই দাঁড়া। এই বলে সেখানে ধীরে ধীরে এগিয়ে গিয়ে কায়রা ছেলেটার সামনে দাঁড়িয়ে সরল গলায় বলল, জি ভাইয়া বলুন। ছেলেটা মুচকি হাসলো কায়রাকে দেখে। অদূর থেকে বিশাল সবকিছু লক্ষ্য করছিল। টিচার রুম থেকে বেরোতেই ক্যাম্পাসে তার চোখ পড়ে ছেলেটার উপর। নজরে আসে ছেলেটার হাতে থাকা গোলাপের ওপর। পিছনে সরু চোখে মুহূর্তে জলজলে আকার ধারণ করে ছেলেটার ভাবমূর্তি উপলব্ধি করে কায়রাকে এভাবে ডাকার কারণ বুঝে ফেলে সে। তাপ করে জ্বলে ওঠে মাথাটা। নিমিষে দৃঢ় পুরুষালী চোয়াল শক্ত করে উঠে পিছনের। খুব একটা দূরত্ব ছিল না বিধায় পেছন থেকে পিছন নিজেকে সামলে পকেট থেকে এক হাত রেখে তারা দেওয়ায় ভঙ্গিমায় কায়রাকে ভরকি ইশারে ডেকে বলল, ওয়াইফি, ইউ আর গেটিং লেট, কাম প্লিজ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, আর ভুল হলে সেটা আমাকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ। তোমাদের এইটুকুনি ভালোবাসাই আমার দরকার।